অনুভবে তুমি সিজন 2 লেখনীতে লিজামনি পর্ব 16 নিশীথের গভীরতায় যখন চারপাশ নিস্তব্ধ হয়ে আসে তখন জানালার পর্দার ফাঁক দিয়ে প্রবেশ করা রাতের স্নিগ্ধ বাতাস ও এক টুকরো চাঁদের আলো। রুমের সমস্ত দরজার কাউচগুলো খুলে রাখা। বাতাসের হালকা পর্শে পর্দাগুলো দুলে ওঠে। আর সেই দুলুনিতে যেন একটি নীরব সঙ্গীত বাজে। চাঁদের আলো ঘরের মেঝেতে ছায়া ফেলে যা মনে করিয়ে দেয় প্রকৃতির নিঃশব্দ সৌন্দর্যকে। রাত প্রায় 11:20। ইয়ানা টেবিলে বসে পড়ছিল। এমন সময় তার ফোন বেজে উঠে। ইয়ানা ফোনের দিকে তাকিয়ে মুচকি হাসি দিয়ে রিসিভ করে বলে, কেমন আছো আম্মু? সেলিনা হোসেন, আলহামদুলিল্লাহ। তুই কেমন আছিস? ইয়ানা, আমি একদম ভালো আছি। রুই আব্বু তারা কেমন আছে? সেলিনা হোসেন, সবাই ভালো আছে। একবার জামাইকে নিয়ে আয়। অনেকদিন হলো এসেছিস, বারবার শুধু জামাইয়ের কাজের দোহাই দিয়েছিস। ইয়ানা, আম্মু উনি সকালে যায় একদম রাতে আসে। একদম সময় পাই না। ঠিক আছে, আমি উনার সাথে কথা বলছি। ইয়ানা আর ও কিছুক্ষণ আসাদ হোসেন, সেলিনা হোসেন তাদের সাথে কথা বলে। এখন মনটা একটু হালকা লাগছে। কথায় আছে মায়ের মমতা সবকিছুর ঊর্ধ্বে। মায়ের সাথে কথা বলে মনে হচ্ছে কোনো কষ্ট নেই জীবনে। ইয়ানা খাওয়া দাওয়া করে বিছানা গুছিয়ে শুয়ে পড়ে। কিন্তু কেন জানি ঘুম আসছে না। তাই পুনরায় বিছানা থেকে উঠে টেবিলে বসে পড়ে। হুমায়ুন আহমেদের লিখা ঘুপথের ধারে বসে আছি একটা উপন্যাসের বই পড়া শুরু করে। ঠিক তখন অগ্নি রুমে প্রবেশ করে। ইয়ানার দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নেওয়ার জন্য। কিছুক্ষণ পর একটা কালো ট্রাউজার পরে বেরিয়ে আসে। পুরো শরীর উন্মুক্ত। ইয়ানা তাকিয়ে ও আবার পুনরায় বইয়ের ভিতরে মুখ গুজে ফেলে। অগ্নির কাছে বিষয়টা এড়িয়ে যায়নি। ইয়ানার এমন ভোতা মুখ দেখে অগ্নি কিছুক্ষণ তাকিয়ে ঠোঁট চেপে হাসে। ধীরে ধীরে সে ইয়ানার কাছে যায়। ইয়ানার কাছে গিয়ে তার দিকে ঝুঁকে পড়ে। অগ্নির চোখ দুইটি ইয়ানার মুখের উপর নিবদ্ধ করা। অগ্নির উন্মুক্ত ভেজা শরীর ইয়ানার এত কাছাকাছি দেখে হতভম্ব হয়ে যায়। অগ্নির চুলের পানি ইয়ানার গলায় গিয়ে পড়ে। ইয়ানা নিজেকে আর ও গুটিয়ে নেই। ফলে অগ্নি আর ও ঝুঁকে যায়। ইয়ানা এইবার কিছুটা রাগ দেখিয়ে উঠতে যাবে এমনি ইয়ানাকে হেঁচকা টানে নিজের উরুর উপর বসিয়ে দেয়। আর অগ্নি বসে পড়ে চেয়ারের মধ্যে। আকস্মিক অগ্নির এমন কাণ্ডে সে ভরকে যায়। অগ্নির উন্মুক্ত ভেজা শরীরের সাথে সে লেপ্টে আছে। ইয়ানার হৃদস্পন্দন বাড়তে থাকে। মুহূর্তেই মনে পড়ে যায় বিকেলের ঘটনা। ইয়ানা উঠতে যাবে অগ্নি আর ও নিজের সাথে চেপে ধরে। ইয়ানা, ছাড়ুন আমাকে। অগ্নি ইয়ানার ঠোঁটে কাটাস্থানে আলতো করে চেপে ধরে। ইয়ানা ব্যথা নাক মুখ কুঁচকে ফেলে। অগ্নি এইবার ইয়ানার ঠোঁটে ভালোবাসার পরশ এঁকে দিয়ে বলে, এখন ও রাগ করে আছো হুমগ? ইয়ানা, রাগ কেন করতে যাব? রাগ ভালোবাসার মানুষদের সাথে করা হয়, কিন্তু আমি কোনো অধিকারে রাগ করব বলতে পারেন? অগ্নি, স্ত্রীর অধিকারে? ইয়ানা অবাক হয়ে অগ্নির দিকে তাকিয়ে বলে, সেটা তো ভালোবাসার জায়গা পায়নি। শুধু একটা নামের বন্ধন মাত্র। অগ্নি ইয়ানার কানে ফিসফিস করে বলে, যদি এক দেহেতে দুইজনই দিত বিধিদম, যদি এক কবরে দুইজন থাকার করিত নিয়ম, তবে তোমায় আমি অন্তত ভালোবাসতাম। ইয়ানা অগ্নির কথায় কেঁপে উঠে। তবে কি উনি আমাকে ভালোবাসে? অগ্নি ইয়ানার মুখের দিকে তাকিয়ে বলে, কিন্তু এমন তো হবে না, তাই ভালোবাসার প্রশ্ন ওই আসে না। ভালোবাসার মতো এমন ঠোনকো জিনিসে আমি বিশ্বাসী নয়। ভালোবাসা সবাই বলে, কিন্তু পালন করতে পারে কয়জন? এই কথা বলে সে ইয়ানাকে দাঁড় করিয়ে উঠে পড়ে। ইয়ানা তবদা লেগে সেই চেয়ারায় বসে থাকে। একটুর জন্য মনে হয়েছিল অগ্নি তাকে ভালোবাসে। ভাবনা পরিপক্ক হওয়ার আগেই এত বড় ছ্যাঁকা দিয়ে দিল। ওনার কাছে ভালোবাসা ঠোনকো মনে হয়। ঠোনকো তো মনে হবেই, তিতা করলা কিভাবে বুঝবে মিষ্টির স্বাদ? শয়তান এনাকন্ডা দানব একটা। ইয়ানা বিড়বিড় করে বিছানায় যায়। কিন্তু না, সে এমন হৃদহীন লোকের সাথে এক বিছানায় ঘুমাবে না। ইয়ানা বিছানা থেকে বালিশ নিয়ে চলে যায় সোফার মধ্যে। ইয়ানাকে সোফায় যেতে দেখে অগ্নি কপাল কুঁচকে ফেলে। ইয়ানা তার থেকে আলাদা থাকতে চাচ্ছে, ভাবনা মাথায় আসতেই রাগটা পুনরায় মাথায় চেপে বসে। কিন্তু সে অনেক কষ্টে রাগ কন্ট্রোল করে। অগ্নি কোনো কিছু না বলে বেলকনিতে চলে যায়। ইয়ানা পিটপিট করে চোখ মেলে তাকায় অগ্নি কি করছে। অগ্নিকে বেলকনিতে যেতে দেখে মুখ বাঁকিয়ে আবার শুয়ে পড়ে। কিছুক্ষণ পর শরীরে আঘাত অনুভব করে কি আউচকে করে উঠে।
চোখের সামনে অগ্নিকে এমন অগ্নিমূর্তির মতো দাঁড়িয়ে থাকতে দেখে মিথ্যা হাসি দেই। হাতের দিকে তাকাতেই দেখে একটা লাঠি। অগ্নির হাতে লাঠি দেখে ইয়ানা ধরফরিয়ে উঠে বলে, আপনি এইভাবে লাঠি নিয়ে এসেছেন কেন? অগ্নির ঠান্ডা হুমকি, বিছানায় যাও। না হলে পরবর্তী পদক্ষেপ আমি নিব। ইয়ানা এইবার জেদ ধরে বলে, যাব না আমি। থাকব না আমি আপনার সাথে এক বিছানায়। যেখানে ভালোবাসা নেই সেখানে এক বিছানায় থাকার প্রশ্ন এই আসে না। ইয়ানার কথা শেষ হতেই অগ্নির লাঠি দিয়ে টেবিলের উপর আঘাত করে। এক বিকট শব্দের সাথে সাথে ইয়ানা ও ভয়ে কেঁপে উঠে। অগ্নি ঠান্ডা গলায় লাঠিটার দিকে তাকিয়ে বলে, যাবে তুমি? নাকি এখনও তেরামি বাকি আছে? সমস্যা নেই, লাঠি আমার হাতে আছে। তেরামি কমানোর জন্য আমার হাতের লাঠিই যথেষ্ট। অগ্নি ইয়ানার দিকে এগিয়ে যাবে সময় ইয়ানা বলে উঠে, যাব। যাব, ওই তো। এইভাবে ভয় দেখানোর কি আছে? আমি কি আপনাকে ভয় পাই নাকি? ইয়ানার কান দেখে অগ্নি আবার ঠোঁট কামড়ে হাসে। অগ্নি, তুমি আমাকে ভয় পাও না? ইয়ানা, না। অগ্নি, তাহলে সামান্য লাঠি দেখে এইভাবে কাঁপছ কেন? ইয়ানা আর কি বলবে? সত্য কথা এইটাই, সে অগ্নির রাগকে ভয় পায়। ইয়ানা কিছু না বলে বিছানায় গিয়ে শুয়ে পড়ে। অগ্নিও আর কিছু বলে না, ইয়ানাকে জড়িয়ে ধরে সে ও শুয়ে পড়ে। অগ্নির স্পর্শে ইয়ানার রাগ হলে ও চুপ করে থাকে। এত রাতে সে আর রাগাতে চায় না। এখন লাঠি নিয়ে আসছে দেখা গেল, পরে ছুরি নিয়ে এসেছে খুন করার জন্য। রুয়ানা প্রাইভেট শেষ করে বাড়িতে যাওয়ার জন্য রিক্সার জন্য অপেক্ষা করছিল। এমন সময় একটা প্রাইভেট কার দেখতে পাই। গাড়ির কাউচে নিজেকে দেখে হাসি মুখে হাসি ফুটে উঠে। গাড়ির ভিতরে কেউ আছে কি নেই সেদিকে খেয়াল না করে নিজের চুল ঠিক করতে থাকে। নিজেকে ঘুরিয়ে ফিরে দেখছিল। বিভিন্ন কার্টুনের অঙ্গিভঙ্গি দেওয়ার চেষ্টা করছিল। এক পর্যায়ে ঠোঁট দিয়ে উড়ন্ত চুমু দিতে যাবে এমনি গাড়ির কাউচ নেমে যায়। চোখের সামনে ভেসে উঠে এক সুদর্শন পুরুষ। রুয়ানা তবদা লেগে আছে এখন ও। নিজের হুঁশ ফিরতেই এতক্ষণ করা কর্মকাণ্ডে লজ্জায় মাথা নিচু করে ফেলে। এরপর এমন একটা ভাব নেই যেন কিছুই হয়নি। রুয়ানা ঘুরে চলে যেতে নিবে এমন সময় কারোর আদেশে দাঁড়িয়ে পড়ে। দাঁড়াও। রুয়ানা দাঁড়িয়ে পড়ে। পিছন ঘুরে একটা ভাব নিয়ে বলে, জি কিছু বলবেন? আমার একটু তাড়া আছে। গাড়িতে থাকা ব্যক্তিটি বলে উঠে, হ্যাঁ কি তারা? এতক্ষণ তো তাই দেখতে পেলাম। আই থিঙ্ক তোমার বড় বোনের নাম ইয়ানা। লোকটির কথা শুনে রুয়ানা অবাক হয়ে পড়ে। এই লোক তার আপুকে কিভাবে চিনে? রুয়ানা, জি হ্যাঁ। আমার বড় নাম ইয়ানা। লোকটি, আর তোমার নাম কি? পিচ্চি। পিচ্চি বলাতে রুয়ানা চোখ বড় বড় করে ফেলে। ক্লাস 9 পড়ুয়া মেয়েকে কোনো দিক দিয়ে পিচ্চি মনে হয়। তারপর ও ভদ্রতার খাতিরে নামটা বলতে হয়। যেহেতু আপুকে চিনে তার মানে আপুর পরিচিত কেউ। সেখানে অভদ্রতামি করলে আপুর হাতের মায়ের খেতে হবে। রুয়ানা, আমি রুয়ানা বিনতে আসাদ। ডাকনাম রুই মানে রুয়ানা। লোকটা হাসি দিয়ে বলে, আমি ইউবি, অগ্নি চৌধুরীর বেস্ট ফ্রেন্ড। রুয়ানা অবাক হয়ে বলে, আপনি ভাইয়ার বেস্ট ফ্রেন্ড গো? ইউভি, হুম। তুমি মেবি বাসায় যাবে রাইট? চলো তোমাকে দিয়ে আসি। রুয়ানা, না তার কোনো প্রয়োজন নেই ভাইয়া, আমি চলে যেতে পারব। আপনারা একদিন আসবেন। আল্লাহ হাফেজ। এরপর রুয়ানা এখান থেকে চলে যায়। তার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে এক শক্তপোক্ত সুদর্শন যুবক। কিছুক্ষণের ভিতরে এক বাচ্চা মেয়ে তার হৃদয়কে কাঁপিয়ে চলে গেল। উহুম, এটা কিছুক্ষণের ভিতরে নয়, আর ও অনেক আগে থেকেই। নিজের কেবিনে বসে কাগজপত্র দেখছিল অগ্নি। এমন সময় রায়ান ভিতরে প্রবেশ করে। অগ্নির সামনে বসে প্রশ্ন করে, দুইটা ছেলে নিখোঁজ। শুধু তাদের কাটা হাত পাওয়া গেছে। তাদের ছবি পেপার পত্রিকায় ছাপানো হয়েছে। এখন ও 24 ঘন্টা হয়নি, তাই তারা কোনো অ্যাকশন নিতে পারছে না। তাদের মৃত্যুতে আমার সন্দেহ হচ্ছে। রায়ানের কথা শুনে অগ্নি পেপারের দিকে তাকিয়েই হাসে। অগ্নির হাসি দেখে রায়ানের সন্দেহ বিশ্বাসে পরিণত হয়। রায়ান, কেন মেরেছিস ওদের? ওরা তো রানবীর আর আতিকের লোক না তাহলে? অগ্নি, নিজের কাজের হিসেব দিয়েছি, কখনো যে আজ দিব। সন্দেহ করেছিস সেটা নিয়ে বসে থাক, প্রশ্ন করছিস কেন? আমার কলিজায় হাত বাড়িয়েছিল, তাই ওর কলিজা ছিঁড়ে কুকুর দিয়ে খাইয়েছি। রায়ান অবাক হয়ে বলে, কি করেছিস? সালফুরিক অ্যাসিডে ডুবিয়ে দিয়েছিস। অগ্নি আবার ও হাসে।
রায়ান একটা মেকি হাসি দিয়ে টেবিলে হাত রেখে বলে, তাহলে পুলিশ কেন ওদের 14 গোষ্ঠী ও ওদের খুঁজে পাবে না আগে? অবনি, তোর কথা বলা শেষ? আমার একটু প্রাইভেসি চাই। অবনির কথা শুনে রায়ান অবাক হয়ে তাকিয়ে বলে, তোর মতো লোকের আবার প্রাইভেসি? অবনি, কেন থাকতে পারে না? বিয়ে করেছি যখন প্রাইভেসি তো থাকতেই পারে। বউয়ের সাথে যা বলব তা তো আর সবার সামনে বলতে পারি না। রায়ান মুখ বাঁকিয়ে বলে, কি আর বলবি? ধমক ছাড়া। রোমান্টিকতার মানে বুঝিস তুই? অবনি, একদিন রাতে আমার রুমে গিয়ে বসে থাকবি? তাহলে দেখতে পাবি আমি শুধু ধমক দেই নাকি বুকে অবনির কথা শেষ হওয়ার আগেই রায়ান কেসে উঠে। রায়ান, আমি সিঙ্গেল। আমার সামনে এইসব বলিস না। অবনি, জানি তুই সিঙ্গেল, শুধু সুমুর সাথে রাতে কথা বলিস। এসেছিস 15 দিন ও হয়নি, এর মধ্যে মেয়ে ও জুটিয়ে নিয়েছিস। অবনির কথা শুনে রায়ান অবাক হয়ে তাকায়। রায়ান আর কিছু বলতে যাবে, অবনি ধমক দিয়ে বলে, আউট। বের হ। বললাম না প্রাইভেসি প্রয়োজন। রায়ান অবনিকে কয়েকটা গালি দিয়ে কেবিন থেকে বের হয়ে পড়ে। ইয়ানা রুমে বসে গল্পের বই পড়ছিল, এমন সময় আহিয়া রুমে ঢুকে। আহিয়াকে এত চিন্তিত দেখে ইয়ানা হাসি মুখে প্রশ্ন করে, কি হয়েছে আহিয়া? তুমি এতটা চিন্তিত কেন? আহিয়া ইয়ানার পাশে গিয়ে বসে। এরপর আতঙ্কিত হয়ে বলে, বুমনি, কালকে যখন ফুচকা খেতে গিয়েছিলাম তখন মনে আছে 2টা ছেলে বাজে কথা বলেছে? ইয়ানা, হ্যাঁ মনে আছে। আহিয়া, ওদের কেউ খুন করেছে বুমনি? ইয়ানা অবাক হয়ে বলে, কি খুন কে করেছে? আহিয়া, জানি না বুমনি। ওদের লাশ পাওয়া যায়নি। শুধু কাটা জিহ্বা আর হাত পাওয়া গেছে। লোকগুলোর একজনের হাতের আংটি, আরেকজনের হাতের ঘড়ি, এই 2টা জিনিস দেখে ওদের পরিবার নিশ্চিত হয়েছে হাত দুটি ওদের। ইয়ানা ধপ করে বিছানায় বসে পড়ে। এত জঘন্য খুন হচ্ছে কিভাবে? ও যাদের মৃত্যু কামনা করে একদিন না পেরোতেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়ছে। এ কেমন বাস্তবতা? এতটা নৃশংস খুন কে করতে পারে? ইয়ানার ভাবনার মাঝে ওর ফোন বেজে উঠে। মোবাইল হাতে নিয়ে দেখে অগ্নির নাম্বার। ইয়ানা নিজেকে স্বাভাবিক ফোন রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম গ। অগ্নি ইয়ানার মুখের দিকে তাকিয়ে বলে, ওয়া আলাইকুম আসসালাম। মুখটা এমন শুকনো লাগছে কেন? আর এইভাবে 32 হাতের ঘোমটা দিয়েছ কেন? আহিয়া বুঝতে পারে অগ্নি ফোন দিয়েছে, তাই সে ভাই আর ভাবির পার্সোনাল সময় থাকতে চায় না। ইয়ানাকে আশ্বস্ত করে রুম থেকে বের হয়ে যায়। ইয়ানা আহিয়ার যাওয়ার দিকে তাকিয়ে অগ্নির দিকে তাকায়। অগ্নি ইয়ানার দিকে তীক্ষ্ণভাবে তাকিয়ে আছে। ইয়ানা, কিছু না। কোথায় আমার মুখ শুকনো দেখলেন? অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে গম্ভীর হয়ে বলে, আমি তোমাকে মাথা থেকে ঘোমটা সরাতে বলেছি ইয়ানা। আমি কোনো পরপুরুষ নয়। আমার সাথে মিথ্যা বলা আমি পছন্দ করি না। সত্যিটা জানতে চেয়েছি, তোমার না নয়। ইয়ানা অগ্নির হালকা ধমক খেয়ে মাথা থেকে ঘোমটা সরিয়ে নেই। আর সত্যি কি বলবে ও? ইয়ানা, তেমন কিছু না। আহিয়া আর আমি নিউজ শুনছিলাম, সেখানেই কিছু মৃত খবর শুনেছি। 2টা ছেলের কাটা হাত আর জিহ্বা পাওয়া গেছে, এইটা শুনেই একটু ভয় লাগছে। ইয়ানার কথা শুনে অগ্নি ইয়ানার পুরো মুখে চোখ বুলায়। এরপর খাপছাড়াভাবে বলে, ওর জীবনের সময় শেষ, তাই মরে গেছে, এখানে তোমার এত ভয় পাওয়ার কি আছে? অন্যের জন্য তোমার চোখে মুখে ভয় থাকবে, সেটা আমার পছন্দ নয়। এখন বলো, খাওয়া দাওয়া করেছ? ইয়ানা, হুম। আপনি? অগ্নি ঠোঁট কামড়ে বলে, না। পাশে খাইয়ে দেওয়ার মতো কেউ নেই, তাই খাওয়ার ইচ্ছে জাগেনি। পাশে যদি এখন বউ থাকত তাহলে আর অভুক্ত থাকতে হতো না। ইয়ানা, কবে থেকে বউ পাশে নিয়ে খাওয়া শুরু করেছেন? কই, আমি তো কোনোদিন দেখিনি। অগ্নি, দেখবে কিভাবে, কখনো খেয়াল করেছ আমায়? তোমার জন্য আমার ভিতরে কি হাহাকর করে। ইয়ানা শুধু অবাক হয়ে তাকিয়ে আছে। এ কোনো অগ্নি চৌধুরীকে দেখছে সে? ভূতের মুখে রাম রাম। ইয়ানাকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে অগ্নি ধমক দিয়ে বলে, যাও পড়তে বসো। সারাদিন ঘোরাঘুরি না করে পড়াশোনায় মনোযোগ দাও। এই বলে অগ্নি ফোন কেটে দেই। ইয়ানা ফোনের দিকে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে। এ কোনো পাগলের পাল্লায় পড়ল সে? নিজে কথা বলে নিজেই ধমক দিচ্ছে। গিরগিটিও এত তাড়াতাড়ি নিজের খোলস পাল্টায় না, অগ্নি চৌধুরী যত দ্রুত পাল্টায়। এই ধমকে দিয়ে মগজ বের করবে এখন আবার সেই হাসি মাখা মুখ। কিন্তু এই হাসিটা যে আমার খুব প্রিয়।
আপনার এই গম্ভীর মুখে যখন এক চিলতে হাসি দেখতে পাই তখন আপনার দেওয়া ধমকের কথা ভুলে যাই। ভালোবেসে ফেলেছি আমি আপনাকে অগ্নি চৌধুরী ভীষণভাবে। যাকে আমি সবচেয়ে বেশি অপছন্দ করতাম আজ সে আমার পুরো অস্তিত্ব দখল করে নিচ্ছে। কিন্তু আপনি আমাকে কবে ভালোবাসবেন? এই ভালোবাসি কথাটা কি আপনার মুখ থেকে আমি কখনো শুনতে পাব? কেন এত অপেক্ষা করাচ্ছেন? বলে দিন না একবার আপনি আমাকে ভালোবাসেন। ট্রাস্ট মি, অগ্নি চৌধুরী সেদিন আমার থেকে বেশি খুশি কেউ হবে না। সেই খুশিতে থাকবে এক আত্মসমর্পণের দলিল। কেটে যায় অনেক দিন। আজ মন্ত্রী নির্বাচন। শহরের আনাচে কানাচে এতদিন মিছিল সংবাদ ছিল। আজ পুরো ঢাকা শহর গরম হয়ে আছে। অগ্নি যেতে চায়নি, তারপর ও সাজিদ চৌধুরীর এক প্রকার জোরাজোরিতে যেতে হয়েছে। দেশের সমস্ত মন্ত্রী, সংসদ সদস্য, সাধারণ জনগণ সবাই উপস্থিত। ভোটার শেষ হয়েছে অনেক আগেই। এখন ভোট গণনা করা হচ্ছে। সবার ভিতরে এক প্রকার আতঙ্ক। অরিদ একবার বসছে আরেকবার দাঁড়াচ্ছে। কিন্তু অগ্নি নির্বাকভাবে ফোন টিপে যাচ্ছে। অগ্নির এমন খেয়ালিপনা দেখে ইউবি বলে, ভাই তোর বাপের নির্বাচন হয়েছে। একটু পর ফলাফল ঘোষণা করবে। কিন্তু তুই এমনভাবে বসে আছিস মনে হচ্ছে অনুষ্ঠানের দাওয়াত খেতে এসেছিস। ইউবির কথা শুনে অগ্নি ফোন থেকে চোখ সরিয়ে তার দিকে তাকিয়ে বলে, আমি যদি এখন টেনশন করে এই ভবন থেকে ওই ভবনে যাই তাহলে আব্বু কি পাস করে যাবে? আর যদি আমি এমন না করি তাহলে উনি নির্বাচিত হবেন না। যদি এর সাথে নির্বাচনের পাস আর ফেইলের সম্পর্ক না থাকে তাহলে এনার্জি নষ্ট করে টেনশন করতে যাব কেন? অগ্নির যুক্তি শুনে ইউবি থমথমে খেয়ে যায়। ইউবি, টেনশ কি ইচ্ছে করে আসে নাকি? এইটা তো এমনি আসে। অগ্নি, কিন্তু আমার তো আসছে না। আর টেনশন নামক কোনো ওয়ার্ড অগ্নি চৌধুরীর রুলসে নেই। ইউবি আর কিছু বলে না। কিছু বললে আবার আরেক যুক্তি দিয়ে দিবে। প্রায় 2 ঘণ্টা পর ফলাফল প্রকাশিত হয়। সবার মধ্যে এক প্রকার উত্তেজনা। সাজিদ চৌধুরী আর তার বিরোধী পক্ষ শান্ত হয়ে বসে আছে পাশাপাশি। 1070 ভোট বেশি পেয়ে সাজিদ চৌধুরী নির্বাচিত হন। জনতার মধ্যে এক ধরনের উল্লাস কাজ করছে। সাজিদ চৌধুরীকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। 3বার মন্ত্রিত্ব নিয়ে কিছু বক্তব্য পেশ করেন। বক্তব্য শেষ করে উনি নিজের চেয়ারে বসেন। এমন সময় একটা বন্দুক উনার দিকে তাক করে। অগ্নির ইশারা পেয়ে একজন গার্ড সেই বন্দুক ধরে রাখা ব্যক্তির হাত বরাবর শুট করে দেয়। সাথে সাথে জনগণের মধ্যে এক আতঙ্ক বিরাজ করতে থাকে। অগ্নি একদম নির্বিকার। যেন সে জানত এমন কিছুই হবে। অগ্নি বিরোধী দল শামুজ্জুমানের ছেলে অবির দিকে তাকায়, যে এই মুহূর্তে ক্রোধ নিয়ে দাঁড়িয়ে আছে। অগ্নির যা বুঝার ইতিমধ্যে বুঝে গেছে। অবির দিকে তাকিয়ে এক রহস্যময় হাসি দিয়ে ভোটার কেন্দ্র থেকে চলে আসে। অগ্নি গাড়ির কাছে আসতেই রায়ান আর ইউবি পিছনে আসে। রায়ান ব্যাক সিটে বসতে বসতে বলে, শামসুজ্জামানের পার্সোনাল বডিগার্ডকে গুলিকে মেরেছে। অগ্নি গাড়ির স্টিয়ারিং ঘোরাতে ঘোরাতে বলে, আমি কিভাবে বলবো? ইউবি, নাটক না করে সত্যিটা বল। যদি কিছু না করিস তাহলে এইভাবে মিটিমিটি হেসেছিস কেন? ও আঙ্কেলকে শ্যুট করতে এসেছে, তুই ওকে শ্যুট করিয়েছিস, আমি সিউর। ইউবির কথা শুনে অগ্নির মুখে আবার ও সেই রহস্যময় হাসি। অগ্নির দিকে তাকিয়ে রায়ান বলে, ওয়েট, তুই আগে থেকেই জানতি এমন হবে তাই না? আর তুই মোবাইলে এতক্ষণ এইসব নিয়েই আলোচনা করেছিস। অগ্নি এইবার কিছুটা বিরক্তি নিয়ে বলে, বন্ধ করবি তোদের টেপ রেকর্ড? যখন জানিস তখন এত প্রশ্ন করছিস কেন? আজ একটা মিশন আছে, এইটা কমপ্লিট করতে হবে। আর এমনিতে তো কাল কানাডা চলেই যাচ্ছি। শুনলাম আতিক রহমান ও নাকি পরশু কানাডায় গেছে। রণবীর শেখের ছেলে রায়হান খবর পাঠিয়েছে যাওয়ার জন্য। রায়ান এইবার সিরিয়াস নিয়ে বলে, কেন, তুই জানিস না? আমাকে তো আরিফ বলল। অগ্নি বলেছে, কিন্তু কথা কানে তুলেনি। কানাডায় গেলে আমার কাজ আর ও সহজ হবে, সমস্যা নেই। আমি ও চাই ওরা যাতে আমার কাছাকাছি থাকে। ইউবি, জানি না এই রক্তের খেলা কতদিন চলবে। যদি ভুলে ও আতিক তারা টের পায় তুই ওদের মেইন শত্রু তাহলে পাগলা কুকুরের মতো খেপবে। জানি না ও কি করবে। অগ্নি বাঁকা হাসি দিয়ে বলে, জানলে তো কিছু যায় আসে না। আতিক আর রণবীরকে শেষ করার জন্য যা পাওয়ার তা আমি পেয়েছি। কিন্তু জেনে গেলে সেই লুকোচুরি খেলাটা থাকবে না। তোরা কি ভাবছিস রণবীর আর আতিক রায়হানের কথায় কানাডায় গিয়েছে? না ব্রো, ওদের মনে ভয় ঢুকেছে তাই কিছুদিনের জন্য আড়াল হয়েছে। আমি ও দেখি কতদিন এইভাবে থাকতে পারে।
যেদিন ধরব ওই দিন এক একটার কলিজা কেটে আমি শকুন দিয়ে খাওয়াব। আগে ওর চেলাদের শেষ করতে হবে এর মনে আতঙ্ক ছড়ানোর জন্য। চলবে। নির্বাচন নিয়ে আমার কোনো ধারণা নেই। আমি সায়েন্সের স্টুডেন্ট, তাই কখনো এইসব পড়া হয়নি। যদি ভুল হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন। অনুভবে তুমি সিজান 2। লেখনীতে লিজামনি। পর্ব 17। নিজ দায়িত্বে পড়ুন। বিষণ্ণ এক রাত। ঘরটা অন্ধকারে ঢাকা এক রক্তেরঞ্জিত পরিত্যক্ত রুম। শুধু ছাদের বাতির ফ্লিকারিং আলোটা মাঝে মাঝে জ্বলে উঠে আবার নিভে যায়। রক্তে ভেজা মাটিতে পড়ে আছে। দেয়ালে লাল ছোপ ছোপ, যা এখন শুকিয়ে বাদামি হয়ে আছে। বাতাসে ভেসে আসছে গরম রক্ত আর ঘামের মিশ্রণে এক মরণগন্ধ। অগ্নি দাঁড়িয়ে আছে চেয়ারের সামনে। তার সামনেই শামজুমানের ছেলে অবিকে উল্টো ঝুলিয়ে রাখা হয়েছে। তার মাথা নিচে কিন্তু উপরে পা দড়িতে বাঁধা। অতিরিক্ত টর্চারে অবির চোখ বুঝে রেখেছে কিন্তু অচেতন নয়। অবির নিঃশ্বাস পরিত্যক্ত টর্চার সেলে গুমট বেঁধে রয়েছে। অবি নিভু পল্লব মেলে ভাঙ্গা গলায় বলে, কে তুমি? তোমার সাথে আমার কিসের শত্রুতা? এইভাবে চোরের মতো হুডির আড়ালে আছো কেন? নিজের পরিচয় দাও। একজন মন্ত্রীর ছেলেকে এনে তাকে টর্চার করছো, ভয় করছে না? এর কারণে আমি তোমাকে ফাঁসির মঞ্চে দাঁড়া করাতে পারি। অগ্নি হুডির আড়ালে এক বিকৃত হাসি দিয়ে ছুরি ঘোরাতে ঘুরাতে বলে, ভয় আর মায়া এই দুইটা আমার ধাঁচে নেই। কারণ আমি নিজেই একটা ভয়। বাংলাদেশের কোনো জেল মেবি আমাকে বেশিক্ষণ আটকিয়ে রাখার ক্ষমতা নেই, আর ফাঁসির শব্দটা তো বিলাসিতা মাত্র, যার নাম শুনলে কানাডার লোকেদের আত্মা কেঁপে উঠে। আমি সে, যার একটা নিঃশ্বাস ও শত্রুদের রুহ বেরিয়ে আসার উপক্রম। বাংলাদেশে আহান চৌধুরী আর কানাডায় অগ্নি চৌধুরী। অবশ্য আমাকে বাংলাদেশে অনেকে অগ্নি চৌধুরী হিসেবে ও জানে, তবে সেটা সাধারণ জনতা হিসেবে। এইবার ভেবে নে আমি কে? লোকটা অবাক আর ভয় জোড়া চোখ নিয়ে অগ্নির দিকে তাকায়। আহান চৌধুরীকে? সাজিদ চৌধুরীর ছেলে কি? তাহলে সাজিদ চৌধুরীর ছেলেই সেই মাফিয়া অগ্নি চৌধুরী? অবি অবাক আর একরাশ ভয় নিয়ে বলে, অগ্নি চৌধুরী? এই জন্য নিজেকে সবসময় হুডির আড়ালে লুকিয়ে রাখো অগ্নিরূপে, যাতে তোমায় কেউ চিনতে না পারে? তুমি সাজিদ চৌধুরীর ছেলে? অগ্নির পরনে লং কোটটা সরিয়ে চেয়ারে পায়ের উপর তোলে আয়েশ করে বসে। এরপর অবির দিকে শান্ত দৃষ্টি নিবদ্ধ করে বলে, মরতে বসেছিস অথচ আমার জীবনী পড়া শুরু করেছিস। নিজের কথা ভাব। আমি তোকে একবারে মারব না, তিলে তিলে কষ্ট অনুভব করাব। অভি, কেন এমন করছ? কি করেছি আমি? অগ্নি, ভালো করেই জানিস। নিজের পরিবারের এক চিলতে ক্ষতি যাতে না হয় সেজন্য কোনোদিন নিজেকে প্রকাশ করেনি। আর তুই গিয়েছিস আমার সামনে আমার বাবার বুকে গুলি চালাতে। কত বড় কলিজা হলে অগ্নি চৌধুরীর পরিবারের দিক হাত দিয়েছিস বাস্টার্ড। অগ্নির কথা শুনে অভি স্তব্ধ হয়ে যায়। কিছুক্ষণ পর নিজের স্তব্ধতা কাটিয়ে ভয় মিশ্রিত কণ্ঠে বলে, তুমি কিভাবে জানলে এইটা আমরা 3 জন ছাড়া তো কেউ জানত না? এমনকি আমার বাবা ও না। অবির কথা শুনে অগ্নি একটা কুটিল হাসি দেয়। এরপর সেই আগের মতো শান্ত কণ্ঠে বলে, যার রক্তের দিকে হাত বাড়াতে গিয়েছিস তার সম্পর্কে একটু তো জেনে আসবি। তোরা যেই রাজনীতি করিস তার চেয়ে বড় রাজনীতির সাথে জড়িত আমি। শত্রু কখন কোনো সময় অ্যাটাক করবে সেটা অন্তত বুঝি। তোর দেওয়া বুলেট যদি আমার বাপের বুকে লাগত তাহলে এতক্ষণে ওনার মৃত্যুতে পুরো ঢাকায় আধার নেমে আসত। তুই কি ভাবছিস ছেড়ে দীপ্তকে? এতটা ভালো মনে হয় তোর আমাকে? অভি মরেনি তো তাহলে? উনি তো এখন সুস্থ আছে। অগ্নির চোখে এতক্ষণ যে শান্ত দৃষ্টি ছিল তা ধীরে ধীরে কঠোর হতে থাকে। এতক্ষণ শান্ত থাকাটা যেন ছিল ঝড়ের পূর্বাভাস। আর এখন সেটা ধীরে ধীরে তাণ্ডবের রূপ নিচ্ছে। অগ্নি চেয়ার থেকে উঠে দাঁড়ায়। অগ্নির পদচারণ যত এগোতে থাকে গার্ডগুলো ভয়ে জড়স্র হয়ে দাঁড়ায়। অগ্নির হাতে এক ধারালো ছুরি, যেটা বাম হাতে ঝুলিয়ে রেখে একদম অবির সামনে গিয়ে দাঁড়ায়। অবির সামনে দাঁড়াতেই চোখ ভেসে উঠে অবির ইশারাগুলো সাজিদ চৌধুরীকে মারার জন্য দিয়েছিল। ধীরে ধীরে চোখের রং পাল্টাতে থাকে। মনে হচ্ছে চোখের কার্নিশ দিয়ে রক্ত গড়িয়ে পড়বে। অগ্নির মুখ মাস্কের আড়ালে থাকলে ও অগ্নি চোখ দেখে অবি ভয় পেয়ে যায়। অগ্নিকে এইভাবে কাছে আসতে দেখে বলে, ভুল করিস না। আমি এক মন্ত্রীর ছেলে। আমাকে মেরে নিজের জীবনে বিপদকে আলিঙ্গন করিস না। অভির কথা শেষ হতেই দাঁড়ালো ছুরি দিয়ে অভির গলায় বসিয়ে দেই। সাথে সাথে অভি মরণব্যাধি চিৎকার দিকে উঠে।
গলায় ছুরি ঢুকালে সেটা একদম নিখুঁতভাবে ঢুকিয়েছে যাতে অভি মারা না যায়। গলা থেকে গলগল করে রক্ত পড়ছে। যে কোনো সময় রক্তক্ষরণে মারা যাবে। গলা থেকে রক্তের ফেনা বের হতে থাকে, সাথে ফেচ ফেচ শব্দ। অগ্নি ছুরিটা অভির হাতের চামড়ার ভিতরে ঢুকিয়ে শান্ত গলায় বলে, আলিঙ্গন করি? বিপদকে একটু আলিঙ্গন করতে চাই। অভি কথা বলতে পারছে না, যেন কেউ জবান বন্ধ করে দিয়েছে। অগ্নি অভির হাতের চামড়া তুলে স্ক্যাচ করে বিড়বিড় করে বলে, তুই জানিস এই জায়গাটা আমার টর্চার সেল। এখানে আমি আমার মতো কারুকাজ করি। রং হচ্ছে তোদের রক্ত। এখানে তুলির কাজ করে আমার এই ধারালো ছুরি, আর ক্যানভাস হচ্ছে তোদের মতো পচা মাংস। অগ্নি চামড়া তুলে অভির কাছ থেকে সরে এসে গার্ডকে ইশারা করে কিছু নিয়ে আসার জন্য। অভি একদম অচেতন হয়ে গেছে। শ্বাস চলছে কোনোরকম, প্রায় অর্ধমৃত। শুধু আজরাইল এসে রুহটা বের করা প্রয়োজন। অগ্নির ইশারা পেয়ে 7 জন গার্ড মিলে একটা বড় ড্রাম নিয়ে আসে, যেটার উপরে ডাকনা লাগানো। ড্রামটা ছিল একদম কালো রঙের। ড্রামটা নিয়ে একদম অভির নিচে রাখা হয়। অগ্নি উঠে গিয়ে রহস্যময় হাসি দিয়ে ড্রামটা খুলে দেয়। ড্রামের ভিতরে রয়েছে অজস্র বিষ্ঠর সাপ, যারা একজন আরেকজনের সাথে পেঁচিয়ে রেখেছে। মনে হচ্ছে খুবই ক্ষুধার্ত। এই মুহূর্ত খাবারের প্রয়োজন। অগ্নি ড্রামের ভিতরে তাকিয়ে বলে, বুঝতে পেরেছি ক্ষুধার্ত তোরা। চিন্তা নেই, খাবার পেয়ে যাবি। চামড়া আলাদা করে দিয়েছি, যত খুশি রক্ত খেয়ে নে। এই বলে অভির পায়ে বেঁধে রাখা দড়িটা ছুরি দিয়ে কেটে ফেলে। অভি গিয়ে পড়ে একদম সাপগুলোর উপরে। অচেতন হয়ে থাকা ব্যক্তিটি এখন এক গগনবিদায়ী চিৎকার দিয়ে উঠে। অগ্নি একদম শান্তভাবে গিয়ে নিজের চেয়ারে বসে পড়ে। পরপর অভির চিৎকার পুরো টর্চার সেলে গুমট বেঁধে গেছে। সাপগুলো বিষাক্ত ফনা তুলে অভির পুরো দেহটাকে খুবলে খেতে থাকে। মনে হচ্ছে শরীরের সমস্ত রক্ত চুষে নিচ্ছে। একসময় অভির চিৎকার বন্ধ হয়ে যায়। বন্ধ হয়নি, বন্ধ হতে বাধ্য হয়েছে, কারণ সে মৃত্যুর কোলে ঢলে পড়েছে। সাপগুলো অভির শরীরটাকে পেঁচিয়ে রেখেছে। পুরো শরীরে যেন কেউ মানচিত্র এঁকে রেখেছে। অগ্নি আরিফের দিকে তাকিয়ে বলে, সালফিউরিক অ্যাসিড দিয়ে দে। সাপগুলোর সাথেই গু। আরিফ ভয়ে ভয়ে বলে, জি ভাই। অগ্নি আরিফের দিকে কপাল কুঁচকে বলে, তুই ভয় পাচ্ছিস কেন? তোকে কিছু করেছি আমি? আরিফ, না ভাই, ভয় পাচ্ছি না। অগ্নি, গুড। এখন অভির ছবি তোলে আমার মোবাইলে সেন্ড কর। অগ্নি বেরিয়ে যায় টর্চার সেল থেকে। আরিফ বিড়বিড় করে বলে, এখানে দুর্বল কোনো মানুষ যদি আসে তাহলে সে হার্ট অ্যাটাক করে মরবে, তার কোনো সন্দেহ নেই। যেখানে আমাদের ওই ভয় আত্মা যায় উপক্রম। জানি না উনি কেন এত নির্মম মৃত্যু দেন। পুরাই কুখ্যাত গ্যাংস্টার। বিয়ে হয়েছে এখনও দয়া মায়া সৃষ্টি হয় না। বুকে ছাড়া আবার এক মুহূর্ত থাকতে পারে না। উনার মতো লোকে ও কারোর জন্য এত ডেম্পারেট হয়। আরিফ বিড়বিড় করে গিয়ে ড্রামের ভিতরে উকি দেয়। মুহূর্তেও চিৎকার দিকে সরে আসে। গার্ডগুলো আরিফকে ধরে বলে, কি হলো স্যার, চিৎকার দিয়েছেন কেন? আরিফ গার্ডগুলোর দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, যাহ, গিয়ে দেখে আয় কি অবস্থা। ছিহ, দেখেই বমি পাচ্ছে। এই নে ছবি তোলে এনে দে। আমি পারব না। গার্ডিগুলোর মধ্যে থেকে একজন ছবি তোলে অগ্নির মোবিলে ট্রান্সফার করে। এরপর ঢেলে দেওয়া হয় সেই মরণব্যাধি তীব্র সালফিউরিক অ্যাসিড। অ্যাসিড ধীরে ধীরে গভীরে ঢুকতে থাকে। কোষের দেয়াল, এনজাইম, প্রোটিন সব ভেঙে দেয়। অভিসহ সাপগুলোর মাংস ও খসে পড়তে থাকে। ধীরে ধীরে নিঃশেষ হতে থাকে তাদের অস্তিত্ব। এরপর তাদের অস্তিত্ববিহীন পুড়ে যাওয়া মাংসগুলোকে উচ্চ তাপমাত্রায় 2000-3000 ডিগ্রি সেলসিয়াসে রাখা হয়। তখন জৈব অণুগুলো পুড়ে কার্বন ডাই অক্সাইড, পানি বাষ্প, নাইট্রোজেন গ্যাসে পরিণত হতে থাকে। ধীরে ধীরে পুরো অস্তিত্ব বিলীন হয়ে যায়। সাপে পেঁচিয়ে রাখা অভির রক্তাক্ত বিকৃত দেহটা সকল যোগাযোগ মাধ্যমে ভাইরাল। পুলিশ, ড্যাব, সিআইডি সকল ফোর্স লাগানো হয় শহরের আনাচে কানাচে। এমন কোনো জায়গা নেই যেখানে আইনের লোকেরা তদন্ত করছে না। মন্ত্রী শামসুজ্জামানের ছেলে অভি নিখোঁজ, তার চেয়ে বড় সাড়া ফেলেছে অভির সাপে পেঁচানো এই বিকৃত লাশ। কেউ কেউ আতঙ্কে একবার দেখে আর দেখার সাহস করে উঠেনি। রাত এখন প্রায় 12টার কাছাকাছি। অগ্নি বাড়ির মেইন দরজা খুলে ভিতরে প্রবেশ করতেই শিখা চৌধুরীর সম্মুখীন হয়। অগ্নি ড্রয়িং রুমে প্রবেশ করতেই শিখা চৌধুরী ডিভান থেকে উঠে গিয়ে বলে, কে মেরেছে অভিকে?
অগ্নি খাপছাড়া ভাব নিয়ে বলে, আমি কি করে জানব? আমাকে প্রশ্ন করছো কেন? শিখা চৌধুরী, তুমি যত বড় গ্যাংস্টার হও না কেন, সর্বপ্রথম আমি তোমার মা অগ্নি। তাই সবার চোখ ফাঁকি দিলেও আমার চোখ ফাঁকি দেওয়ার মতো ভুল করো না। কেন মেরেছ? অগ্নি একটা বাঁকা হাসি দিয়ে বলে, তোমার ছেলে বলেই এত বুদ্ধি আমার আম্মু। আর নিজের কাজের হিসেব আমি কাউকেই দেই না, সেটা তুমিও জানো। শিখা চৌধুরী, তুমি দিন দিন জানোয়ারে পরিণত হচ্ছ। অগ্নি, আর সেই জানোয়ারটাই তোমার ছেলে? শিখা চৌধুরী রেগে গিয়ে বলেন, হ্যাঁ, জীবনে কি এমন পাপ করেছিলাম যে তোমার মতো ছেলের জন্ম দিয়েছিলাম? পরিস্থিতির শিকার সবাই হয়, কেউ বেশি আবার কেউ কম, কিন্তু তোমার মতো হিংস্র কেউ হয়ে পড়ে না অগ্নি। বিয়ে হয়েছে, সংসার করো। আর মনে রেখো, তোমার কারণেই কিন্তু ইয়ানাকে আমি এই বাড়ির বউ করে এনেছি। ভেবে দেখেছ যেদিন ইয়ানা তোমার আসল পরিচয় জানবে তখন কি হবে? অগ্নি, আমার বউ তো আমি সামলে নিব। সেটা নিয়ে তোমার চিন্তা করতে হবে না। শিখা, ওরা সাধারণ ঘরের মেয়ে অগ্নি। তাদের কাছে কাউকে সামান্য গায়ে হাত তোলাটা অনেক বিশাল ব্যাপার। আর কাউকে খুন করা তো কল্পনার বাহিরে। তুমি জানো অবির লাশ দেখে তোমার বউ ঠিক কতটা ভয় পেয়েছিল। কান্না করতে করতে বলছিল কোনো অমানুষ আর জানোয়ার এই কাজ করেছে। ওর চোখে আমি ঘৃণা দেখেছি। যেদিন তোমার সত্যি জানবে, জানি না পরিস্থিতি কি হয়। শুধু ওর ঘৃণার পাত্র না হলেই হয়। এখন ও সময় আছে, ছেড়ে দাও সবকিছু। ফিরে আসো আমাদের মাঝে। দেখবে জীবন কল্পনার থেকে ও সুন্দর। শিখা চৌধুরী কিছু বলতে যাবে তার আগেই অগ্নি সিঁড়ি বেয়ে উপরে চলে যায়। অগ্নির যাওয়ার দিকে তাকিয়ে একটা নিঃশ্বাস ছাড়েন। হাজারবার ভেবেছে অগ্নিকে পুলিশের হাতে তুলে দিবে, কিন্তু দিয়ে কি লাভ? পুলিশের হাতে দিলে 10 মিনিটের ভিতরে নিজেকে ছাড়িয়ে নিবে। শিখা চৌধুরী ডিভাবে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে পড়ে। অগ্নি রুমে প্রবেশ করতেই কেউ তাকে জাপটে ধরে। কিছুক্ষণের মধ্যেই বুঝতে পারে ব্যক্তিটি কে। অগ্নি ইয়ানাকে ছাড়ানোর চেষ্টা করে বলে, আমি বাহির থেকে এসেছি, যান। আগে ফ্রেশ হয়ে আসি, এরপর সারারাত জড়িয়ে রেখো। ইয়ানা অগ্নিকে আর ও জাপটে ধরে। ইয়ানা ভয়ে কাঁপছে দেখে অগ্নির কপাল কুঁচকে আসে। ইয়ানাকে কোলে তোলে নিয়ে বিছানায় বসিয়ে দেই। ইয়ানা অগ্নির শার্ট খামচে ধরে রেখেছে, যেন অগ্নি কোথাও পালিয়ে যাবে। অগ্নি ইয়ানাকে ধরে বলে, কি হয়েছে, এমন করছো কেন? কি নিয়ে এত ভয় পেয়েছ? বলো আমাকে। ইয়ানা নিশ্চুপ, যেন সে এতক্ষণে রাখা ভয়টা কাটিয়ে শান্তির জায়গা খুঁজে পেয়েছে। ইয়ানাকে শান্ত হতে দেখে অগ্নি ইয়ানার মাথায় হাত দিয়ে বলে, এখন বলো, ভয়টা কি নিয়ে? না বললে আমি বুঝব কিভাবে? ইয়ানা মাথা তোলে অগ্নির দিকে তাকায়। এরপর আতঙ্কিত কণ্ঠে বলে, আপনাকে নিয়ে ভয় হচ্ছিল প্রচণ্ড। ফোন দিচ্ছিলাম কিন্তু বারবার সুইচ অফ বলছিল। অগ্নি, হঠাৎ আমাকে নিয়ে এত ভয় কেন পাচ্ছিলে? ইয়ানা অগ্নির বুকে মাথা রেখে বলে, বাবার নির্বাচনের বিজয়ী নিয়ে সবাই মজা করছিলাম, তখন অরিত ভাইয়া জানান শামজুজ্জামানের ছেলেকে কেউ খুন করেছে, আর সেটা আপনি তো জানেন। সবার আনন্দ কিছু মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায়। এরপর কিছুক্ষণের মধ্যে আম্মু বাসায় আসে। উনার মুখে ও এক ভয় দেখতে পেয়েছি, যাকে কোনোদিন ভেঙে পড়তে দেখিনি। তার মুখে ভয়ের ছাপ দেখে অবাক হয়ে যায়। আম্মু এসে টিভি অন করলেই সে ভয়ানক বিকৃত ডেড বডি, যাকে শত শত সাপে পেঁচিয়ে রেখেছে। কি বিচ্ছিরি অবস্থা ছিল। এর মধ্যে বাবা ও চলে এসেছে। এতক্ষণের মিছিল রেখে পুরো শহর স্তব্ধ হয়ে যায়। আপনিও বাসায় আসছিলেন না, তার উপর ফোন সুইচ অফ। টেনশন হচ্ছিল আপনাকে নিয়ে। এই কয়েকদিন যতগুলো লাশের ছবি ভাইরাল হয়েছে সবগুলো কি বিকৃত? কথা দিন আমাকে কারোর সাথে ঝামেলায় জড়াবেন না। কেউ কিছু বললে মাথা ঠান্ডা রাখবেন, একদম রাগ করবেন না। অগ্নি ইয়ানার কান্নামিশ্রিত মুখটার দিকে তাকিয়ে থাকে। এই মেয়েটা অগ্নির জন্য কান্না করে বুক ভাসাচ্ছিল, তাকে নিয়ে চিন্তা করছিল। এইটা ভেবেই সকল বিরক্তি যেন কোথাও ভেনিশ হয়ে যায়। অগ্নিকে এইভাবে তাকিয়ে থাকতে দেখে বলে, কি হলো, কথা দিন। এইসব খুন আমার প্রচণ্ড ভয় করে। মনে হয় আমার আপনজনের কিছু একটা হয়ে যাচ্ছে। জানি না কে এমন করছে, তবে আমি আপনাকে বলছি কারোর সাথে তর্কে জড়াবেন না। যদি আপনার কিছু হয়ে যায় আমি বাঁচব না। অগ্নি ইয়ানাকে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, শান্ত হও, আমাকে কেউ কিছু করতে পারবে না। কথা দিলাম অনুভবের শেহজাদি। তুমি জানো না তোমার এই সামান্য কাতরতা আমার কতদিনের মানসিক শান্তি।
ইয়ানা, যান এখন গিয়ে ফ্রেশ হয়ে আসুন। অগ্নি, জড়িয়ে যখন ধরে আছি আর কিছুক্ষণ থাকি। ইয়ানা নিজেকে ছাড়িয়ে নিয়ে অগ্নির গলায় টাওয়াল পেঁচিয়ে দিয়ে বলে, আগে ফ্রেশ হয়ে আসুন। জানি না কেন সবসময় রাতে আপনি শাওয়ার নেন। মাঝে মাঝে আমার সন্দেহ হয়। অগ্নি ঠোঁট চেপে বলে, সন্দেহের মাত্রাটা তীব্র হতো যদি তুমি আমার সাথে থাকতে। তখন রাতে না ঘণ্টায় ঘণ্টায় শাওয়ার নিতাম। তবে তুমি চাইলে নিতেই পারি। অগ্নির কথা শুনে ইয়ানা কটমট চোখে তাকিয়ে বলে, যাবেন আপনি বেশরম লোক। এরপর ইয়ানা ঘুরে যায়। লজ্জায় ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। সে এতক্ষণ অগ্নিকে জাপটে ধরেছিল, ছিহহ কি লজ্জাজনক ব্যাপার। প্রায় ২০ মিনিট পর অগ্নি ফ্রেশ হয়ে বেরিয়ে আসে। পরনে তার কালো ট্রাউজার আর কালো টি শার্ট। জিম করে রাখা পেশিবহুল হাত দুটি দৃশ্যমান। ইয়ানার অবাধ্য চোখ দুটি সেখানে গেলেই আবার সাথে সাথে দৃষ্টি সরিয়ে নেই। আমার চোখগুলো ও আজকাল অগ্নি চৌধুরীর মতো বেহায়া হয়ে যাচ্ছে। শুধু ভুলভাল জায়গায় চোখের দৃষ্টি চলে যায়। অগ্নি ল্যাপটপ নিয়ে বিছানায় বসে পড়ে। ইয়ানা অগ্নিকে বসতে দেখে বলে, খাবেন না? অগ্নি কিছুক্ষণ ইয়ানার দিকে তাকায়, এরপর বলে, খাব যদি তুমি খাইয়ে দাও। অগ্নির কথা শুনে ইয়ানা টাস্কি খাওয়া সুরে বলে, তা বড়লোক বাবার ব্যক্তিত্বসম্পন্ন ছেলে হঠাৎ অন্যের হাতে খাওয়ার শখ জেগেছে কেন? চামচ নামক একটা খুঁটি ছাড়া তো কোনোদিন খেতে দেখিনি। আর আজ এই খুঁটি রেখে অন্যের হাত দিয়ে খাবেন? অগ্নি, কথা শোনাচ্ছ? খাইয়ে না দিলে খাব না। ইয়ানা, আরে আজব তো, আপনি ছোট বাচ্চা নাকি? অগ্নি, ওহুম তোমার একমাত্র হাজব্যান্ড। যার স্পর্শ তোমার দেহে থাকবে। যার বাচ্চার মা হবে তুমি। যার। অগ্নি কথা শেষ করার আগেই ইয়ান উচ্চস্বরে বলে, বন্ধ করেন আপনার এইসব বেহায়া বাক্য, নির্লজ্জ লোক। খাইয়ে দিচ্ছি আমি, তবুও অন্তত আফজান। ইয়ানা মিনি টেবিল থেকে খাবার নিয়ে অগ্নির কাছে যায়। এরপর প্রথম লোকমা মুখে দিতেই অগ্নি হাতে কামড় বসিয়ে দেয়। ইয়ানা নিজের আঙ্গুলে ফু দিয়ে বলে, রাক্ষস হয়ে গেছেন? খাবার খাচ্ছেন সেটা এনা খাবেন, আমার হাত কামড়াচ্ছেন কেন? অগ্নি ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলে, আঙ্গুলটাকে মিষ্টি ভেবে কামড় দিয়েছি। আমি তো ভেবেছিলাম কোনো মিষ্টি জাতীয় কিছু। তোমার আঙ্গুলটাই এত মিষ্টি তাহলে? অগ্নি কথা শেষ করার আগেই ইয়ানা আরেক লোকমা ঢুকিয়ে দিয়ে কটমট চোখে বলে, খেতে বসেছেন সেটা না করে আমাকে কেন জ্বালাচ্ছেন? খেতে বসলে মানুষ শুকরিয়া আদায় করে, আর আপনার মুখ থেকে বের হচ্ছে বেহায়া কথা। অগ্নি শুধু ঠোঁট টিপে হাসে। খাওয়া শেষে ইয়ানা উঠতে যাবে, এমন সময় অগ্নি ওর হাত ধরে ফেলে। ইয়ানা ভ্রু নাচিয়ে বলে, আবার কি? অগ্নি, বসো এখানে। ইয়ানা, কেন? আবার কি প্রয়োজন? ইয়ানার এমন বোকা কথা শুনে অগ্নি ধমক দিয়ে বলে, থাপড়িয়ে অজ্ঞান করব বিয়াদব মেয়ে। খাওয়ার প্রতি এত অনীহা কেন তোমার ইয়ানা? আমি জানি তুমি এখনও খাওনি আর খাবেও না। ইয়ানা, কে বল খাইনি, খেয়েছি তো। অগ্নি চোখ পাকিয়ে বলে, আবার মিথ্যে গু। ইয়ানা, খাব না এখন। খেতে ভালো লাগছে না। অগ্নি ইয়ানার কথাকে পাত্তা না দিয়ে নিজের কাছে এনে জোর করে বসিয়ে দেয়। এরপর কিছু বলতে যাবে তার আগেই ইয়ানার মুখে ভাত ঢুকিয়ে দেয়। ইয়ানা হতভম্ব হয়ে তাকায় অগ্নির দিকে। যে ছেলে নিজে কখনো চামচ ছাড়া খায়নি সে আজ ওকে খাইয়ে দিচ্ছে, সত্যি অবিশ্বাস্য ব্যাপার। আরেক লোকমা মুখে দিতেই ইয়ানা সর্বশক্তি দিয়ে অগ্নির আঙ্গুলে কামড় বসিয়ে দেয়। অগ্নি নির্বিকার যেন কিছুই হয়নি। ইয়ানার মুখ মুছে দিয়ে বলে, রিভেঞ্জ নিলে সেটা ভেবেচিন্তে নিও। পরে আমি কামড় শুরু করলে 1 মাস আগে রুম থেকে বের হতে পারবে না। ইয়ানা নির্লজ্জ বলে ডিভান থেকে উঠে পড়ে। মানুষের মুখ দিয়ে এত বেহায়া কথা আসে কিভাবে? অগ্নি কিছু বলতে যাবে এমন সময় মোবাইলে কল আসে। অগ্নি ইয়ানার দিকে পলক তাকিয়ে বলে, তুমি 10 মিনিট অপেক্ষা করো, আমি আসছি। এরপর অগ্নি ফোন রিসিভ করে বেলকনিতে চলে যায়। চলবে। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজামনি। পর্ব 18। বর্তমানে ইয়ানা কানাডায় সেই ডুপ্লেক্স বাড়িতে ড্রয়িং রুমের ভিবানে বসে আছে। এই মুহূর্তে সে রাগে ফুসফুস করছে। আর তার সামনে অগ্নি কাউচের উপর পা তোলে নির্বিকারভাবে মোবাইল টিপছে। ইয়ানা অগ্নির এই খাপছাড়া ভঙ্গিমা দেখে আর ও রেগে যায়। অগ্নির দিকে বালিশ ছুঁড়ে দেয়। ইয়ানা ঢিল ছোড়ার সাথে সাথেই অগ্নি ধরে ফেলে। ইয়ানা এইবার আরেকটা বালিশ ছুঁড়ে দিয়ে বলে, শয়তান লোক, অসভ্য লোক, হৃদয়হীন লোক, কেন এমন করলেন? অগ্নি ইয়ানার দিকে তাকায়।
কিন্তু ইয়ানার এই রাগী চেহারা দেখে এই মুহূর্ত রাগ নয় হাসি পাচ্ছে। তার বুকে রাগলে অনেক কিউট লাগে। কিন্তু সে হাসি সে প্রকাশ না করে গম্ভীর গলায় বলে, ইচ্ছে হয়েছে তাই করেছি। ইয়ানা, তাই বলে হঠাৎ করে এইভাবে নিয়ে চলে আসবেন? সব আপনার ইচ্ছে, আমার ইচ্ছের দাম নেই? অগ্নি ইয়ানার কথা না শুনে কানে ইয়ারফোন লাগিয়ে নেই। অগ্নির এমন কাণ্ডে ইয়ানা অবাক হয়ে তাকায়। অভির মৃত্যুতে পুরো শহর নিস্তব্ধ হয়ে আছে। সবাই মৃত্যুর তদন্ত করছে। কিন্তু এইদিকে আরিফ, রায়ান, ইউবি তারা তো জানে অভিকে কে মেরেছে। তাহলে সেখানে তাদের তো চিন্তার কোনো কারণ নেই। কাল আনন্দ করতে পারেনি, তাই আজ মিষ্টি নিয়ে আনন্দে মেতে উঠেছিল। সাজিদ চৌধুরী ছিলেন নির্বাচন অফিসে। যেহেতু বিরোধী দলে এত বড় একটা ঘটনা ঘটেছে, সেখানে থাকাটাই শ্রেয়। পুরো বাড়ি ফাঁকা। শিখা চৌধুরী গিয়েছেন চৌধুরী ইন্ডাস্ট্রিজে গুরুত্বপূর্ণ মিটিংয়ে। কিছুক্ষণ পর অগ্নি চৌধুরী ভিলায় প্রবেশ করে। সবাইকে এইভাবে নাচানাচি করতে দেখে ইয়ানাকে খুঁজতে থাকে। যদি সে ভুলে ও দেখে ইয়ানা নাচছে তাহলে থাপড়াইয়ে অজ্ঞান করবে বিয়াদটাকে। কিন্তু অগ্নির চিন্তা ভুল প্রমাণ হয় যখন দেখে ইয়ানা দাদুমনি আর আহিয়ার সাথে ডিভাবে বসে আছে। অগ্নি ইয়ানার কাছে গিয়ে গম্ভীর কণ্ঠে বলে, রুমে চলো। ইয়ানা অগ্নির দিকে তাকায়। সবার সামনে এইভাবে রুমে যাওয়ার কথা বলছে, কত বড় অসভ্য এই লোক। ইয়ানা হালকা ইতস্ততা করে বলে, কিছুক্ষণ থাকি, দেখছেন না ভাইয়ারা কিভাবে আনন্দ করছে। অগ্নি পিছনে ফিরে সবার দিকে তাকায়। এরপর ইয়ানার দিকে তাকিয়ে সবার দিকে ইশারা দিয়ে বলে, এই বাদরদের নাচ দেখার জন্য বসে আছো? মনে হয় না এইসব দেখার প্রয়োজন আছে। অগ্নির মুখে নিজেদের বাদর সম্বোধনে অরিদ, রায়ান, ইউবি আর আরিফ ভেবেচেকা খেয়ে যায়। রায়ান কিছুটা কপাট রাগ দেখিয়ে বলে, এই তুই বাদর কাদের বললি? এখন ও যদি নাচি তাহলে ন্যাশনাল টিমে সিলেকশন হয়ে যাব। আসছে আমাদের বাদর বলতে। আগে নিজে নেচে দেখা। অগ্নি প্যান্টে হাত গুজে রায়ানের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে, আমি কেমন নাচ পারি সেটা তুই ভালো করেই জানিস। আমি নিজে নয় অন্যকে নাচাতে ভালোবাসি। নাচাব তোকে, দেখবি কিভাবে নাচায়। অগ্নির ঠান্ডা হুমকিতে রায়ান কাদো কাদো ফেইসে বলে, আমাদের মতন এমন নাদান বাচ্চাদের উপর এমন অত্যাচার আপনি কেন করছেন অগ্নি চৌধুরী? রায়ানের কথায় অরিদ তাল মিলিয়ে বলে, হ্যাঁ ভাইয়া, তুমি আমাদের উপর এমন অত্যাচার করতে পারো না। অগ্নি এদের ড্রামা দেখে একটা বিরক্তির শ্বাস ফেলে বলে, আরিফ কয়েকটা বিষাক্ত পোকা এনে এদের গায়ে ঢেলে দে। তাহলে নাচতে নাচতে এইসব মেয়েদের অভিনয় বন্ধ হয়ে যাবে। অগ্নির এই ঠান্ডা হুমকি ছিল ওদের চুপ হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। অগ্নি চৌধুরীকে আর কেউ না চিনলে ও এরা খুব ভালো করে চিনে। অরিদ হয়তো শুধু জানে অগ্নি একটা গ্যাং এর সাথে জড়িত। কিন্তু রায়ান, ইউবি আর আরিফ জানে টর্চার সেলে ঘটা প্রত্যেকটা দৃশ্য। বলা যায় না যদি সত্যি তাদের উপর বিষাক্ত পোকা ছেড়ে দেই। এদের কাহিনী দেখে আহিয়া হাসতে হাসতে উপরে চলে যায়। কারণ ওর বন্ধুরা ফোন দিয়েছে ওদেরকে ট্রিট দেওয়ার জন্য। অগ্নি ইয়ানাকে এক জায়গায় বসে থাকতে দেখে কিছুটা রেগে যায়। রাগটা তখন মাথায় চেপে বসে যখন মনে পড়ে ইয়ানা তাকে গুরুত্ব দিচ্ছে না। কিন্তু অগ্নি রাগ করতে গিয়ে ও রাগ করে না যখন এই মেয়ের সরল মুখখানা দেখতে পায়। এক অদৃশ্য শক্তি তাকে আটকে দেয় বারবার। এই মেয়ের সামান্য আবেদনময় স্পর্শে তার রাগ বিলীন হয়ে যায়। অগ্নি চৌধুরীর যে এত ধৈর্য সেটা এই মেয়ে না থাকলে তো বুঝতাম ওই না। অগ্নি ইয়ানাকে কিছুটা ধমক দিয়ে বলে, কথা কানে যাচ্ছে না তোমার বিয়াদ মেয়ে? নাকি রুমে যেতে ইচ্ছে করে না কোনটা? অগ্নির ধমক যেন ইয়ানা কানেই তুলেনি। এর মধ্যেই শিখা চৌধুরী ড্রয়িং রুমে প্রবেশ করে বলে, আহো অগ্নি, রাগ নিয়ন্ত্রণ করতে শিখো। মেয়েটাকে এইভাবে ধমকাচ্ছ কেন? অগ্নি ইয়ানার দিকে চোখ রাঙিয়ে বলে, এই মেয়ে ভালো ব্যবহারের মানুষ আম্মু। সব কথার মধ্যে তেরামি করে। মাত্র তো ধমক দিয়েছি, শুক্রিয়া করো, আর কিছু করিনি গিয়ে। শিখা চৌধুরী, এই মেয়ে কেমন শব্দ? স্ত্রী হয় ও তোমার? ইয়ানা যেন হাতে চাঁদ পেয়েছে শিখা চৌধুরী তার পক্ষে কথা বলছে। এই সুযোগ অগ্নিকে কিছুটা বকা খাওয়ানোর। ইয়ানা নাক টানার অভিনয় করে বলে, উনি আমাকে কখনো সম্মান দেই না আম্মু। উঠতে বসতে 1000 ধমক দেই। উনি তো। ইয়ানা আর কিছু বলার আগেই অগ্নি অনেক জোরে ইয়ানার বাহু চেপে ধরে নিজের সাথে করে নিয়ে যেতে থাকে। অগ্নিকে এইভাবে নিয়ে যেতে দেখে শিখা চৌধুরী প্রশ্ন করে, এখন ওকে বাহিরে কোথায় নিয়ে যাচ্ছে? অগ্নি নিশ্চুপ। এক প্রকার রেগে ইয়ানাকে গাড়িতে নিয়ে ছুঁড়ে মারে নিজে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট দেয়।
এরপরে খাতে কাউকে টেক্সট পাঠাই। ইয়ানা হালকা ব্যথা পেলেও অগ্নির দিকে তাকিয়ে বলে, ঘুরতে নিয়ে যাবেন সেটা বললেই হতো। এতক্ষণ শুধু শুধু আপনাকে রাগালাম। ইচ্ছে করেই একটু রাগিয়েছি। আপনার এই রাগান্বিত ফেসটা দেখলে ভালো লাগে। ইয়ানার কথা শুনে অগ্নি একটা বাঁকা হাসি দেয়। যেখানে ওর রাগকে শত্রুরা ভয়ে কাঁপতে থাকে সেখানে এই মেয়ের তার রাগ ভালো লাগে। অগ্নি নিজের গম্ভীর্য নিয়েই বলে, সহ্যশক্তি থাকা ভালো। আমিও চাই আমার রাগকে তুমি নিয়ন্ত্রণ করো। আমার রাগ যাতে তোমার হাসির কারণ হয়, কান্নার নয়। ইয়ানা কিছুটা মন খারাপ করে বলে, আপনি আমাকে টেনে হিচড়ে কেন নিয়ে এসেছেন? কখনো সিনেমা দেখেননি কিভাবে হিরো নায়িকাকে নিয়ে আসে? আনরোমান্টিক লোক কোলে করে নিয়ে আসলে কি হতো? ইয়ানা কথাটা বলেই মুখে হাত দিয়ে দেই। ভাবনা করতে করতে ভুলে মুখ ফসকে বের হয়ে গেছে। অগ্নি ইয়ানার দিকে কপাল কুঁচকে তাকায়। এরপর হেঁচকা টানে নিজের উরুর উপর বসিয়ে দেই। আকস্মিক এমন হওয়াতে ইয়ানা কিছুটা ভরকে গিয়ে বলে, আরে কি করছেন কি? ছাড়ুন আমাকে। অগ্নি ইয়ানার কাঁধে মুখ ঠেকিয়ে বলে, তুমি তো চাইছিলে আমার কোলে উঠতে। এখন চুপচাপ বসে থাকো, একদম নাড়াচাড়া করবে না। অগ্নির গরম নিঃশ্বাস ইয়ানার কাঁধে আছড়ে পড়ছে। মনে হচ্ছে পুরো শরীর বরফের মতো জমে গেছে। ইয়ানার কথা গলায় আটকে আসছে। এরপর ও মিহি সুরে বলে, আমি তো তখনকার কথা বলেছি, এখন নয়। অগ্নি, ওইখানে আমার আম্মু ছিল সুইট হার্ট। ইয়ানা চোখ বড় বড় করে ফেলে অগ্নির এই সামান্য কথায়। অগ্নির কথা শুনে তার প্রচুর হাসি পাচ্ছে। নিজের অধম্য হাসিটাকে আটকে রেখে বলে, আপনার লজ্জা আছে মি চৌধুরী? অগ্নি, ওহুম ছিটে ফুটে ও নেই। কিন্তু সেটা শুধু তোমার সামনে, পুরো পৃথিবীর সামনে নয়। মায়ের সামনে বুকে কোলে করে নেওয়ার মতো বেশরম আমি নয়। আমার দেওয়া স্পর্শ সেটা শুধু তুমি দেখবে সুইটহার্ট, অন্য কেউ নয়। তবে যদি তুমি আমার সামনে থাকো আমি এমনিতে ও নিজেকে কন্ট্রোল করতে পারি না। সেখানে তুমি আমাকে নির্লজ্জের ট্যাগ দিতেই পারো। কিন্তু একবার যদি এই ট্যাগ বসাও তাহলে ভেবে নিও, কারণ এই পরবর্তী পদক্ষেপ আমি নিব। অগ্নির ফিসফিস করে কথা বলা ইয়ানার সর্বাঙ্গ কাঁপিয়ে তুলছে। এই সময় পানির অভাব দেখা দিচ্ছে। গলা শুকিয়ে যাচ্ছে। মনে হচ্ছে পানি না খেলে এখন সে মরে যাবে। ইয়ানা অস্ফূর্তভাবে বলে, পানি খাপ, পিপাসা পেয়েছে গি। অগ্নি ইয়ানাকে পানির বোতল এগিয়ে দেই। ইয়ানার পানি খাওয়ার কিছু মুহূর্ত পর ওই ঘুমের দেশে তলিয়ে যায়। অগ্নি একটা রহস্যময় হাসি দিয়ে ইয়ানার কপালে চুমু খেয়ে নিজের সাথে চেপে রাখে। বর্তমানে ইয়ানা কানাডার ড্রয়িং রুমে বসে আছে। প্রথমে ভেবেছিল স্বপ্ন, তাই কয়েকবার নিজেকে নিজে চিমটি ও কেটেছে। কিন্তু পরে বুঝতে পারে সে সত্যিই বাংলাদেশ নয়, কানাডা আছে। ইয়ানা গাড়িতেই ঘুমিয়ে পড়েছিল। যখন ঘুম ভাঙ্গে তখন দেখতে পায় একটা প্রাইভেট রুম। কিন্তু এইটা যে কোনো বাড়ি না, যানবাহন, সেটা ইয়ানা খুব ভালো করেই বুঝতে পেরেছে। কিছুক্ষণ পরে বুঝতে পারে সে এরোপ্লেনে আছে। ইয়ানা বারবার জিজ্ঞাসা করেছে কোথায় যাচ্ছি, কিন্তু অগ্নি কোনো প্রশ্নের উত্তর দেয়নি। ইয়ানা ভেবেছিল হয়তো দেশের ভিতরেই কোথাও ঘুরতে নিয়ে যাচ্ছে, কিন্তু যখন সময় অতিবাহিত হচ্ছে কিন্তু রাস্তা শেষ হচ্ছে না দেখে ইয়ানা বুঝতে পারে তারা দেশের বাহিরে যাচ্ছে। বিরক্তি হয়ে একের পর এক প্রশ্ন করেই গেছে, কিন্তু অগ্নি ছিল একদম নির্বাক। ইয়ানাও একসময় শান্ত হয়ে যায়। ড্রয়িং রুমে বসে ও ইয়ানা সেই কখন থেকে জিজ্ঞাসা করে যাচ্ছে। এক সময় ইয়ানার বকবক থেকে বাঁচার জন্য অগ্নি কানে ইয়ারফোন লাগিয়ে নেই। ইয়ানা আর ও রেগে যায় যখন অগ্নিকে কানে ইয়ারফোন লাগাতে দেখে। কেন লাগিয়েছে? যাতে তার কথা না শুনতে পারে। কত বড় বদলোক হলে তার সাথে এমন করতে পারে। ইয়ানা ডিভান থেকে উঠে গিয়ে অগ্নির সামনে দাঁড়ায়, এরপর একটানে কান থেকে ইয়ারফোন খুলে ফেলে। ইয়ানার এহেন কাণ্ডে অগ্নি কপাল কুঁচকে তাকায়, এরপর হালকা ধমক দিয়ে বলে, সমস্যা কি তোমার? এমন পাগলামো করছো কেন? ইয়ানা, আপনি জানেন না কেন করছি? কারোর সাথে দেখা নেই, কথা নেই, হুট করে নিয়ে চলে আসলেন। পুরো রাস্তা এত করে জিজ্ঞাসা করলাম কিন্তু আপনি নীরবতা পালন করেছেন, আর এখন ও করছেন। কেন নিয়ে এসেছেন আমাকে এখানে? ইয়ানার কথায় অগ্নি চটে যায়। যেখানে ও আছে সেখানেই তো ইয়ানা থাকবে। তাহলে এই মেয়ে এত তেজ দেখাচ্ছে কেন? অগ্নি ইয়ানাকে এক টানে ডিভানে ফেলে দিয়ে দুই হাত চেপে ধরে। এরপর দাঁতে দাঁত চেপে বলে, হাউ ফাকিং ডিয়ার ইউ ইয়ানা? তুমি আমার, তোমার দেহ, তোমার অস্তিত্ব, এভরিথিং আমার, সেখানে তোমার অনুমতি নেওয়ার জন্য বলছ? অনুমতি তো আমি নিব না, বিকজ আই এম ইউর হাজব্যান্ড অ্যান্ড ইউ আর মাই প্রপার্টি।
অগ্নিকে এইভাবে রেগে যেতে দেখে ইয়ানা থমথমে খেয়ে যায়। কিন্তু নিজের ভয়কে আড়াল করে বিরক্তি চেহারা নিয়ে বলে, হ্যাঁ আমি আপনার সম্পত্তি সেটা আমি জানি। তাই বলে আম্মু আব্বু বা অন্য কেউ কাউকে না জানিয়ে চলে আসবেন? মায়া হয় না তাদের জন্য আপনার? কষ্ট অনুভব হয় না তাদের থেকে বছরের পর বছর এত দূরে থেকে? লাস্ট বার তো দেখা করার সুযোগ করে দিতেন। এতদিন পর দেশে গিয়েছিলাম কিন্তু নিজের বাড়িতে যেতে পারিনি। ভেবেছিলাম কাল যাব কিন্তু তা আর হতে দিলেন কোথায়? রাগ আমার করার কথা আর সেখানে আপনি করছেন? অগ্নি ইয়ানার হাত ছেড়ে উপর থেকে উঠে কাউচের উপর বসে পড়ে। এরপর ইয়ানার দিকে তাকিয়ে বলে, তেজ আর রাগ কি কম দেখাচ্ছ নাকি? পুরো রাস্তা তোমার টেপ রেকর্ড চলেছে বন্ধ করেছি আমি? না তো। ইয়ানা অগ্নির কথায় ফুস করে উঠে। সাথে জমা হয় একরাশ জেদ। ইয়ানাকে থমথমে মুখে বসে দেখে অগ্নি বলে, যাও ফ্রেশ হয়ে নাও ভালো লাগবে। যদিও বলতে ইচ্ছুক নয় তবুও বলছি বাড়িতে কথা বলে নিও সাথে তোমার বাদরবাহিনীর সাথে ও। তবে ছোট একটা মেসেজ সর্বদা মনে রেখো আমার থেকে অতিরিক্ত প্রায়োরিটি যাতে না পায় এমন হলে সবার সাথে কথা বলা বন্ধ করে দিতে ও আমার 2 সেকেন্ড সময় লাগবে না। এই বলে অগ্নি টেবিলের উপর থেকে চাবি নিয়ে বেরিয়ে যায়। ইয়ানা অগ্নির ঠান্ডা হুমকিতে বেকুবের মতো তাকিয়ে আছে। আসলে ওর কি রিয়াকশন করা উচিত সেটাই ভুলে গেছে। মাঝে মধ্যে ওনার কথা শুনলে উত্তর দিতে ভুলে যায়। নিজের অফিসের কেবিনে বসে রায়ান ফোন ঘাটাঘাটি করছে। কিছুক্ষণ আগে মাত্র সে গাড়ি থেকে নেমে সোজা অফিসে চলে এসেছে। অগ্নির উপর তারা বিরক্ত। হুট করে মেসেজ দিয়ে বলে কানাডায় ব্যাক করছি এয়ারপোর্টে আয়। কি আর করার চৌধুরী ভিলা থেকে সোজা চলে আসতে হল। কিন্তু তবুও কেন এত হাহাকার লাগছে ভিতরে? মনে হচ্ছে মূল্যবান জিনিস রেখে এসেছি। কিন্তু বাংলাদেশ তো আমার মাতৃভূমি নয় তাহলে আমার কেন এত খারাপ লাগছে? রায়ান এক গ্লাস পানি খেয়ে পুরো রুম কিছুক্ষণ পায়চারি করে। মনে হচ্ছে পুরো অস্তিত্বে শূন্যতা ভর করেছে। রায়ানের অস্থির ভাবনার মাঝে চোখ যায় মোবাইলের স্ক্রিনে, যেখানে এক মায়াবিনীর হাস্যোজ্জ্বল ছবি চিকচিক করছে। টানাটানা চোখ, চিকন ঠোঁট, হলদে ফর্সা মুখখানা যেন বাস্তব চিত্র ফুটে উঠেছে। রায়ান মোবাইলের স্ক্রিনে চুমু খেতে গিয়েও আটকে যায়। এরপর বিমোহিত কণ্ঠে বলে, এই চুমুটা না হয় কোনো একদিনের জন্য তুলে রাখি। আমার ঘুম হারাম করে দিয়ে এখন নিশ্চয় আপনি শান্তিতে ঘুমাচ্ছেন মিস সুমু। কিন্তু আপনার ও ঘুম কেড়ে নিব আমি সেটার ও বেশি সময় নেই। খুব তাড়াতাড়ি আমি আপনাকে নিজের করব। শুধু কিছুটা সময় দিন আমাকে। আপনার সাথে এতদিন পরিচয় লুকিয়ে যে আগন্তুক হিসেবে কথা বলেছি সেটা ও একদিন প্রকাশ হবে। মাত্র 21 দিন কিভাবে আপনার মায়ায় আমি জড়িয়ে গেলাম। আছে কি তার কোনো ব্যাখ্যা? ধীরে ধীরে আমি সেই ব্যাখ্যা পড়তে চাই। সবাইকে হারিয়েছি আমি আমার জীবনে। কিন্তু তোমাকে নিয়ে আমি আমার জীবন রঙিন করতে চাই। অগ্নি বসে আছে এক বিলাসবহুল হাউজের বারান্দায়। সামনে বাহারি রকমের ব্র্যান্ডের অ্যালকোহল আর ও অনেক কিছু। চারদিকে অনেক গার্ড দাঁড়িয়ে আছে। আতিক রহমান, রানবীর শেখ, রায়হান আর কিছু লোক চেয়ারে বসে আছে। অগ্নি ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে বলে রানবীরের দিকে তাকিয়ে বলে, কেন ডেকেছ আমায়? রানবীর গম্ভীর কণ্ঠে বলে, তুই বলে বিয়ে করেছিস। অগ্নি নির্বিকার ঠিক আগের মতোই। সে জানত এমন কিছুই হবে। অগ্নিকে চুপ থাকতে দেখে রায়হান অট্টহাসি দিয়ে বলে, সিরিয়াসলি অগ্নি তুই বিয়ে করেছিস? তা কাকে করলি? সেও কোনো গ্যাংস্টার নাকি? অগ্নি, না, সাধারণ ঘরের মেয়ে। রায়হান, তুই সাধারণ ঘরের মেয়েকে বিয়ে করেছিস? সে কি তোর গলায় টাকার লোভে ঝুলেছে নাকি সৌন্দর্য দেখে কোনটা? জানে তোর আসল পরিচয়? কে তুই? অগ্নি রক্তচক্ষু নয়নে রায়হানের দিকে তাকিয়ে বলে, নিজের লিমিটের মধ্যে থাক না হলে জবান ছিঁড়ে ফেল বাস্টার্ড ও। রায়হান বুঝতে পারছে অগ্নি রেগে যাচ্ছে। আতিক আর রানবীর অগ্নিকে পর্যবেক্ষণ করছে। কোনো মেয়ের সাথে সংসার করার মতো ছেলে অগ্নি চৌধুরী নয়। অগ্নি কতটা হিংস্র সেটা তারা জানে। বর্বরতা ওর শিরায় শিরায়। রায়হান, ওকে ওকে। বুঝেছি তুই তোর বুকে ভালোবাসিস। খুব সুন্দরী নিশ্চয়। তাহলে আমাকে ও একটু দেখার সুযোগ করে দিস। দেখি আমি ও চান্স নিতে পারি কি না। সবসময় তো আমার জিনিসে তুই ভাগ বসিয়েছিস তাই তোর প্রতি আমার আলাদা একটা হিংসা কাজ করে বুঝলি। তোর বুকে দেখিয়ে একটু ভাগ দিয়ে দিস। রায়হানের কথা শেষ করার সাথে সাথে টেবিলে রাখা ছুরিটা রায়হানের গলায় চেপে ধরে রেগে হুঙ্কার দিয়ে বলে, ইউফা বিচ। বলেছি না এমন কিছু বললে জবান ছিঁড়ে ফেলব।
ওর দিকে চোখ তুলে তাকালে সেই চোখ তুলে আমি নর্দমায় ফেলব জানোয়ার। রায়হানের গলায় ছুরি চেপে ধরায় সামান্য কেটে গিয়ে রক্ত বের হতে থাকে। অগ্নির চোখ দুইটা থেকে মনে হচ্ছে আগুন বের হবে। আতিক রহমান আর রানবীর এতক্ষণ অগ্নি আর রায়হানের দিকে তাকিয়েছিল। রানবীর ঠান্ডা কণ্ঠে বলে, অগ্নি ছেড়ে দে আর মাথা ঠান্ডা কর। ওর বুদ্ধি সবসময় হাঁটুর নিচে থাকে, তুই ও জানিস। ওর সাথে লাগতে যাস না। অগ্নি রায়হানকে ছেড়ে দিয়ে চেয়ারে গিয়ে বসে। কিন্তু এখন ও রেগে বড় বড় শ্বাস নিচ্ছে। আতিক অগ্নির দিকে তাকিয়ে বলে, বুঝতে পারলাম খুব ভালোবাসিস নিজের বুকে। অগ্নি, না। আতিক, কি বলতে চাইছিস? অগ্নি, আমাকে থাপ্পড় মেরেছিল তাই প্রতিশোধ নিতে বিয়ে করেছি। এখন আমি ওকে তিলে তিলে কষ্ট দিয়ে মারব, যাতে বুঝতে পারে অগ্নি চৌধুরীর গায়ে হাত তুললে সেটার ফল কি হয়। এতক্ষণে সবার মুখে হাসির রেখা ফুটে উঠে। আতিক হাসি দিয়ে বলে, বিয়ে করার কি দরকার ছিল? তুই ওকে পাল্টা 4-5টা থাপ্পড় মেরে দিত। তোর থাপ্পড় খেয়ে হাসপাতাল ভর্তি থাকত কয়দিন। শুধু শুধু কেন এইসবে জড়াতে গেলি? অগ্নি, পর নারীকে থাপ্পড় দিতে আমি চাই না। থাপ্পড় দিলে আমার হাত ওদের গালে লাগাতে হবে। কিন্তু আমি কেন বাহিরের মেয়ের শরীরে আমার স্পর্শ লাগাব? তাই একদম বিয়ে করে নিয়েছি। সেটা আমার উপর ছেড়ে দাও ভাই। এইটা আমি দেখে নিবনে। আতিক, তোর খাপছাড়া মনোভাব কিন্তু ভালো ঠেকছে না। জনি মারা ফেল আজ অনেক দিন হতে চল, এখন ও খুনিকে খুঁজে বের করতে পারলি না। এই তোর ক্ষমতা? পুরো শহর ভয়ে কাঁপলে কি হবে যদি সামান্য খুনিকেই খুঁজে বের করতে না পারিস? অগ্নি, তোমাদের অত ক্ষমতার অভাব নাই, তাহলে তোমরা বের করতে পারছ না কেন? দেখো ভাই, যে এই কাজ করেছে সে হয়তো অনেক চতুর। আমাকে সময় দাও, বের করছি। এখন রাত গভীর হয়েছে, আমি যাচ্ছি। অগ্নি উঠে যেতে নিবে এমন সময় রায়হান বলে, বউয়ের কাছে যাচ্ছিস? বেড পার। রায়হান কথা শেষ হবার আগেই অগ্নি বলে উঠে। বাক্যটা শেষ করলে খোদার কসম রায়হান তোর কলিজা ছিঁড়ে আনব। তোর বাপ চাচারা ও কিছু করতে পারব না। আতিক রায়হানকে ধমক দিয়ে বলে, সমস্যা কি তোর? এইভাবে ছেলেটার পিছনে লেগেছিস কেন? তুই যা অগ্নি। অগ্নি কোনো দিকে না তাকিয়ে চলে যায়। অগ্নি চলে যেতেই রায়হান বলে, চাচা, তুমি আমাকে বকছ কিসের জন্য? তোমাদের সোনার ডিম পাড়া হাঁস বিয়ে করে বুয়ের প্রতি কত ডেম্পারেট হয়েছে সেটা দেখতে পাচ্ছ না? আতিক, তোর মনে হয় অগ্নি ডেম্পারেট হওয়ার মতো ছেলে? হিংস্র চিল ও যাকে ধরে তাকে খুবলে খায়। আর সে নাকি কোনো মেয়েতে আসক্ত হবে। শুনলি নাকি বল প্রতিশোধ নিতে বিয়ে করেছে? রায়হান, বিড়াল বানিয়ে রেখেছে ও তোমাদের। যা বলছে সব অন্ধের মতো বিশ্বাস করছ। দেখো, এই বিশ্বাস যাতে কোনোদিন তোমাদের ধ্বংসের কারণ না হয়। এরপর রায়হান এক প্রকার রাগ নিয়ে এখান থেকে চলে যায়। রাত 12টার কাছাকাছি। অগ্নি রুমে প্রবেশ করে হাতের ব্রেসলেটটা খুলে চারদিকে তাকায়। এরপর গায়ে জড়ানো কোটটা খুলে বিছানার উপর রেখে ইয়ানাকে খুঁজতে থাকে। পুরো রুম অন্ধকার, ডিমলাইটের আবছা আলো। অগ্নি কিছু একটা ভেবে বেলকনিতে যায়। সেখানে এক নারী অবয়ব দেখে মুখে হাসি ফুটে। ইয়ানা বারান্দার রেলিং এ ধরে আকাশের দিকে তাকিয়ে আছে। অগ্নি ইয়ানার একদম কাছাকাছি এসে দাঁড়ায়। অগ্নির অস্তিত্ব অনুভব করতে পেরে ইয়ানা হালকা সরে দাঁড়ায়। ইয়ানাকে সরে যেতে অগ্নি কপাল কুঁচকে আসে। অগ্নি সেটাকে বেশি ঘাটাঘাটি না করে বলে, সারাদিন ঘুমিয়ে এখন এই অন্ধকারে আকাশের দিকে তাকিয়ে কার কথা ভাবছ? রুমে চলো। ইয়ানা ঠিক একইভাবে তাকিয়ে বলে, যাব না আমি। আপনি যান, আমাকে টানছেন কেন? অগ্নি ইয়ানার গাল ফুলানো মুখ দেখে ঠোঁট চেপে হাসে। সেই হাসি আড়াল করে বলে, ঠিক আছে, তুমি যেও না। আমি তোমার ভালোর জন্য ওই বলছিলাম। এই বেলকনির সামনেই কিন্তু সুইমিং পুলের অবস্থান। শুনেছি সুইমিং পুলের সাইডে অনেক জিন রয়েছে। এরপর অগ্নি নিজের তালাবদ্ধ রুমের দিকে আঙ্গুল তাক করে, যেখানে বাহারি রকমের অ্যালকোহল আর বিদেশি অস্ত্র রয়েছে। এই যে এই রুমটা দেখছ, এইটা কখনো খোলা হয় না। ধারণা করা হয় এখানে ও জিন রয়েছে। দেখো, ভূত বলতে কিছু হয় না, কিন্তু আমাদের ইসলামে তো জিনের উল্লেখ আছেই। তাই একা এখানে চুল ছেড়ে দিয়ে দাঁড়িয়ে আছো? তাই বলছিলাম রুমে যাও। গার্ডরা বলেছে এখানে নাকি অনেক কিছু দেখেছে। কিন্তু আমি বিশ্বাস করি না। অগ্নির কথা শুনে ইয়ানা চারদিকে তাকিয়ে একটা শুকনো ধূপ গিলে। ইয়ানার অবস্থা দেখে অগ্নি একটা রহস্যময় হাসি দিয়ে বারান্দার লাইট অফ করে দেয়। ব্যাস, ইয়ানার জান যায় যায় অবস্থা।
এক চিৎকার দিয়ে অগ্নিকে গিয়ে জড়িয়ে ধরে। অগ্নি যেন এটার ওই অপেক্ষা করছিল। ইয়ানা চোখ বন্ধ করে অগ্নির শার্ট ভালো করে খামচে ধরে। অগ্নি ইয়ানাকে এত ভয় পেতে দেখে বলে, যত অভিমান, রাগ, জেদ যা খুশি করো না কেন, তোমার একমাত্র শান্তির শেষ আশ্রয়স্থল হচ্ছে আমার এই বক্ষ। যেখানে তুমি ভয় পাবে, আর্তনাদ করবে, কিন্তু বারবার এখানেই ফিরে আসবে। কারণ এইটাই তোমার শান্তির জায়গা, তোমার শেষ ঠিকানা। এরপর অগ্নি ডান হাতে ইয়ানাকে আগলে রেখে বাম হাতে সুইচ অন করে দেয়। মুহূর্তেই পুরো বারান্দা আলোকিত হয়ে পড়ে। ইয়ানা অগ্নির বক্ষ থেকে মাথা তুলে অগ্নির বাম হাতের দিকে তাকায়, যেখানে সুইচবোর্ড রাখা। যখন বুঝতে পারে অগ্নি তাকে ভয় দেখানোর জন্য এই কাজ করেছে, ইয়ানা রেগে অগ্নির দিকে তাকায়। কোনো কিছু না বলে গিয়ে খাটে শুয়ে পড়ে। অগ্নি ও ইয়ানার পিছে পিছে চলে যায়। এরপর খাটে গিয়ে ইয়ানাকে নিজের দিকে ঘুরাতে চাইলে ইয়ানা অভিমানী সুরে বলে, ছুবেন না আমাকে হৃদয়হীন লোক, আমার রাগ না ভাঙ্গিয়ে জিনের ভয় দেখাচ্ছেন। অগ্নি ইয়ানাকে জোর করে নিজের সাথে মিশিয়ে নিয়ে বলে, তোমাকে স্পর্শ না করলে আমি আমার ডিএনএ কোথায় স্থাপন করব জান উ। অগ্নির লাগাম ছাড়া ফিসফিস কথা শুনে ইয়ানা স্তব্ধ। পুরো কায়া কেঁপে উঠে। মনে হচ্ছে এই বুঝি শ্বাস বন্ধ হয়ে মারা যাবে। চলবে। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজা মনি। পর্ব 19। সূর্যে ঢাকা তিমিরকে বিদায় জানিয়ে ধরণীর বুকে এক ফালি আলোর সন্ধান মেলে। পুরো ধরণী সূর্যের তেজে আলোকিত হয়ে পড়ছে। শীতকাল প্রায় শেষের দিকে। গাছগুলো যেন জানান দিচ্ছে বসন্তের আগমন বার্তা। বিভিন্ন অতিথি পাখির আগমন শুরু হয়ে গিয়েছে। সূর্যের এক ফালি আলোকরশ্মি মুখে আছড়ে পড়তেই ইয়ানা চোখ মেলে তাকায়। চারদিকে তাকিয়ে দেখে সূর্যোদয় হয়ে গেছে। ফজরের নামাজ পড়ে আবার ঘুমিয়ে গিয়েছিল। ইয়ানা শুয়া থেকে উঠে গায়ে ওড়না জড়িয়ে নেই। চারপাশে তাকিয়ে দেখে অগ্নির কোনো অস্তিত্ব নেই। ঘড়িতে মাত্র 8টা বাজে, এত সকালে উনি অফিসে চলে গেলেন? নিজেকে নিজে প্রশ্ন করে ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে নিচে চলে যায়। নিচে নামতেই কাজের খালাকে দেখে প্রশ্ন করে, আন্টি উনি কি চলে গিয়েছেন? কাজের মহিলাটি, সঠিক বলতে পারি না। স্যারকে দেখেছি জিমের ড্রেস পরে বাহিরে যেতে। ইয়ানা, ওহো আচ্ছা। এরপর ইয়ানা মাথায় ভালোভাবে উড়োনা চেপে জিম রুম খুঁজতে থাকে। কিন্তু ও তো জানেই না জিম করার রুম কোনটা। এত বড় বাড়ি এখন কিভাবে খুঁজবে ও? ইয়ানা চারদিকে খুঁজাখুঁজি করে সুইমিং পুলের কাছে চলে আসে। সুইমিং পুলের কাছে আসতেই রাতের কথা মনে পড়ে যায়। অগ্নি বলেছে এখানে জিনের বসবাস রয়েছে। পরবর্তীতে বুঝেছে অগ্নি তাকে ভয় দেখানোর জন্য মজা করে বলেছে, কিন্তু এরপর ও কোনো এক জায়গায় ভয়টা রয়ে গিয়েছে। ইয়ানা চারপাশে তাকায়। চারদিকে কোনো গার্ড নেই, মনে হয় সবাই বর্তমানে বাহিরে আছে। ইয়ানা একটা শুকনো ধূপ গিলে এখান থেকে প্রস্থান করে। আর ও কিছুক্ষণ খুঁজাখুঁজির পর কাউচ দিয়ে ঘেরা একটা রুম দেখতে পায়। কৌতূহলবশত সামনে এগোতেই কাঙ্ক্ষিত ব্যক্তিকে পেয়ে যায়। ইয়ানা আর ও কাছে গিয়ে কাউচের বাহিরেই অগ্নিকে দেখে থমকে যায়। অগ্নি পর পর বুক ডাউন দিচ্ছে। ফলে ঘামে পরনে থাকা গেঞ্জিটা ভিজে জবজব করছে। পেশিবহুল হাত দুটি দৃশ্যমান। গলায় করা ট্যাটু মনে হচ্ছে ওর দিকে তাকিয়ে আছে। ঘাড় পর্যন্ত চুলগুলো সামনে আছড়ে পড়ছে, বারবার ঘাম জড়ানো মুখে। ইয়ানা এক অন্য ঘোরে চলে যায়। ইয়ানার ভাবনার মাঝেই কারোর ধমক শুনতে পাই, ভিতরে আসো ইডিয়েটকে। ধমক শুনে ইয়ানার নেশা কেটে গেছে। সামনে তাকিয়ে দেখে অগ্নি শরীরের ঘাম মুছতে মুছতে তার দিকে এগিয়ে আসছে। ইয়ানা আর এক মুহূর্ত ব্যয় না করে ভিতরে ঢুকে যায়। পুরো রুমে তাকিয়ে বলে, এইভাবে শুধু ধমক দেন কেন? ভালোভাবে কথা বলা যায় না? অগ্নি ইয়ানার নিচ থেকে উপরে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, বাড়িতে শত শত গার্ড আর তুমি টি শার্ট অ্যান্ড প্লাজো পরে বাহিরে চলে আসছ? ইয়ানা বেকুবের মতো নিজের দিকে তাকিয়ে বলে, এখন কি আমার ঘুম থেকে উঠে সেজে বের হতে হবে নাকি আজব? অগ্নি, থাপ্পড় নামক শব্দ চিনো? ইয়ানা, চিনব না কেন, অবশ্যই চিনি। অগ্নি, ওই তোমার পরিচিত থাপ্পড়টা দিয়ে অজ্ঞান করব বিয়াদ মেয়ে। বলেছি কি আর বলছো কি? বাহিরে বের হলে শালীন পোশাকে বের হবে। আমি চাই না আমি সারা অন্য কেউ তোমাকে এইভাবে দেখুক। বুঝাতে পেরেছি? ইয়ানা অগ্নির কথার মানে বুঝতে পেরে বলে, আমি কি অশালীন পোশাক পরে আছি নাকি? যাই হোক, কেউ দেখেনি। এরপর থেকে খেয়াল রাখব। এসেছিলাম আপনার খোঁজে, ধমক খেয়ে পেট ভরে গেছে। চললাম আমি।
এরপর ইয়ানা কাউচ ঠেলে বের হতে নিবে এমন সময় অগ্নি হাত ধরে ফেলে। এরপর হাত ধরে নিয়ে জিম সেন্টারে দাঁড়া করায়। সামান্য ওজনের একটা পাথর হাতে নিয়ে ইয়ানার দিকে তাকিয়ে বলে, এসেই যখন পড়েছ হালকা শারীরিক ব্যায়াম করে যাও। এতে শরীরের হাড় শক্ত হবে। পরবর্তীতে আমাকে সামলানোর জন্য সহ্য ক্ষমতা বাড়বে। ইয়ানা কটমট চোখে অগ্নির দিকে তাকায়। ছিহহ কি কথাবার্তা উনার। ইয়ানার তাকানো দেখে অগ্নি ইশারা দিয়ে বলে, নাও ধরো উ। ইয়ানা, এর ওজন তো আমার চেয়ে বেশি। একে হাতে নিলে আমার হাত আর জীবিত থাকবে না। মারতে চান আমাকে? অগ্নি ওহুম সহ্য ক্ষমতা বাড়াতে চাই। অগ্নি রুমের চারপাশের সব পর্দা ছেড়ে দেয়। মুহূর্তেই কাউচের উপর সাদা আস্তরণে ঢেকে যায়। চারদিকে পর্দা দিতে দেখে ইয়ানা ফের প্রশ্ন করে, চারদিকে পর্দা দিয়ে ঢেকে দিয়েছেন কেন? অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে বলে, তুমি এখন আমার সাথে প্রত্যেকটা স্টেপ ফলো করবে। বাহিরের কেউ যাতে তোমাকে দেখতে না পায় তাই পর্দা দিয়ে ঢেকে দিয়েছি। অগ্নির কথা শুনে ইয়ানা চোখ বড় বড় করে তাকিয়ে বলে, আমাকে আল্লাহ অনেক শক্তি দিয়েছে আর শক্তির প্রয়োজন নেই। আপনার গন্ডারের চামড়া আপনি বানান, আমাকে এর মধ্যে টানবেন না খবরদার। কোন ভূতে ধরেছিল আজ আমি এখানে এসেছি? অগ্নি সামান্য ধমক দিয়ে বলে, টেপ রেকর্ড বন্ধ করো আর চুপচাপ দাঁড়াও। অগ্নি গিয়ে ইয়ানার পিছনে দাঁড়ায়। এরপর অগ্নি বারবেল এর দুই সাইড দিয়ে ধরে ইয়ানার হাতের উপর রাখে। ইয়ানার মনে হচ্ছিল ভূখণ্ডটাকে ওর হাতের উপর কেউ রেখে দিয়েছে। ইয়ানা হালকা আওয়াজ দিয়ে বলে, আম্মু গো বাঁচাও আমাকে এই দানবের হাত থেকে গি। অগ্নি ইয়ানার গলায় নিজের চিবুক রেখে বলে, এখানে তোমার 14 গোষ্ঠীর মধ্যে এক গোষ্ঠী ও নেই, আমি সারা। আমি তো সাথে আছি, তাহলে এত হাইপার হচ্ছ কেন জান? জাস্ট 5 থেকে 10 মিনিট আমার সাথে তাল মিলাও, দেখবে সহজ হয়ে যাবে। এইটা তোমার পেশি গোষ্ঠীর উন্নতি করবে। টেস্টোস্টেরন অ্যান্ড গ্রোথ হরমোন বৃদ্ধি করতে সহায়তা করে। অগ্নির ফিসফিস করে কথা ইয়ানার চুপ হওয়ার জন্য যথেষ্ট। অগ্নির শরীরের পুরুষনালী ঘ্রাণ ইয়ানার ভিতরে নাড়িয়ে তুলছে। অগ্নির গরম নিঃশ্বাস ওর ঘাড়ে আছড়ে পড়ছে। ইয়ানা এক অন্য জগতে চলে যায়। ভাবনার প্রহর কাটে অগ্নির কথায়। হ্যালো মিসেস অগ্নি চৌধুরী, কোথায় হারিয়ে গেলেন আপনি? কল্পনার রাজ্য থেকে বাস্তবে আসুন প্লিজ। প্রথম স্টেপ শেষ। ইয়ানা লজ্জায় মাথা নিচু করে ফেলে। এত সময় কেটে গেল আর এইদিকে সে অন্য চিন্তায় মগ্ন হয়েছিল। এরপর অগ্নি ইয়ানাকে নিয়ে যায় পুল আপ বারের কাছে। ইয়ানা অগ্নির দিকে তাকিয়ে বলে, দেখতে তো দেখা যাচ্ছে কাপড় শুকানোর খুঁটি। কি এইটা? অগ্নি, এইটা কাপড় শুকানোর খুঁটি নয় ইডিয়েট। এইটা পুল আপ বার। নাও এখন উপরে 2টা হাত রেখে পুল আপ করো। অগ্নি নিজের হাতে ইয়ানাকে শূন্য উঠিয়ে ইয়ানার কোমর চেপে ধরে। ইয়ানা নাক মুখ খিচে শুকনো ঢুক গিলে। কোথায় এসে ফেসে গিয়েছে ও? অগ্নি নিজের বাঁধন একদম হালকা করে দিতে ইয়ানা চিৎকার করে উঠে, ছেড়ে দিবেন না, পড়ে যাব আমি। প্লিজ প্লিজ হু। অগ্নি মুচকি হাসি দিয়ে বলে, ছাড়ছি না, আছি আমি তোমার সাথে। এই আপ ডাউন তোমার পুরো বডিকে অ্যাক্টিভ করবে, যাতে আমার স্পর্শ পেলে নেতিয়ে না পড়ো। ইয়ানাকে খুঁচা মেরে অগ্নি নিজের ঠোঁট কামড়ে হাসে। ইয়ানাকে অপদস্থ করার জন্য সে লাস্ট কথাটা ইচ্ছে করেই বলেছে। ইয়ানা বিড়বিড় করে বলে, অসভ্য। এরপর একইভাবে একের পর এক স্টেপ দিতে থাকে। মনে হচ্ছে অগ্নি একজন শিক্ষক আর ইয়ানা স্টুডেন্ট। আসাদ হোসেন সোফায় বসে খবরের কাগজ পড়ছিলেন। আর তার সামনে বসে সেলিনা হোসেন সেই কখন থেকে বকবক করে যাচ্ছে। সেলিনা, সব তোমার দোষ আসাদ। আগে যদি জানতাম মেয়েটাকে দেশ ছেড়ে বিদেশ নিয়ে রাখবে তাহলে আমি জীবনে ও এই জায়গায় বিয়ে দিতাম না। তোমরা তো বলেছিলে ছেলে প্রফেসর, তাহলে বিদেশ কি করছে? রুয়ানা হতাশ চোখে মায়ের দিকে তাকিয়ে বলে, আম্মু এখন তো একটু চুপ করো। আপুর সাথে তো রাতে কথা বললেই। আপু তো জানিয়েছে ইমার্জেন্সি কাজে দ্রুত তারা কানাডায় যেতে হয়েছে। হয়তো ভাইয়ার সময় হয়ে ওঠেনি তাই আসতে পারেনি। আর ওরা বংশগত ব্যবসায়ী আম্মু। আঙ্কেল হয়তো রাজনীতি করে, কিন্তু তাদের রক্তে ব্যবসা বিরাজ করে সবসময়। কানাডায় তাদের ব্যবসার একটা অংশ। উনি সেটা দেখাশোনা করে। তাহলে ভাইয়া যদি কানাডায় যায় আপুকে কি রেখে যাবে? অবশ্যই সাথে নিয়ে যাবে। সেখানে তুমি এত রাগ করছো কেন? আসাদ হোসেন, বুঝা তোর মাকে ভালো করে। স্বামী যেখানে থাকে স্ত্রী তো সেখানেই থাকবে। আমি যদি অন্য জায়গায় যাই তোর মাকে কি নিয়ে যাব না? কিন্তু এই সামান্য কথা তোর মায়ের মাথায় ঢুকছে না।
সেলিনা হোসেন, মায়ের মন তুমি কখনো বুঝবে না আসাদ। কতদিন হলো মেয়েটাকে সামনে থেকে দেখি না। আমার পুরো সংসারটাকে অর্ধেক ও সামলে রেখেছে। পুরো বাড়ি এখন শূন্য শূন্য লাগে। এই বলে সেলিনা হোসেন পুনরায় রান্নাঘরে চলে যায়। আসাদ হোসেন একটা তপ্ত শ্বাস ফেলে পুনরায় খবর পড়ায় মনোযোগ দেয়। রুয়ানা ও নিজের প্রাইভেটের উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ইয়ানা শাওয়ার শেষ করে বিছানায় এসে বসে। পুরো শরীর ব্যথা হয়ে যাচ্ছে। মনে হচ্ছে ধীরে ধীরে পুরো শরীর অবশ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। হাত দুইটা মুষ্টিবদ্ধ করা যাচ্ছে না, ব্যথা করে। ইয়ানা মনে মনে অগ্নিকে হাজারটা গালি দেয়। কিছুক্ষণ পর অগ্নি ও শাওয়ার নিয়ে বের হয়ে আসে। টাওয়াল দিয়ে মাথার চুল মুছতে মুছতে ড্রয়ার থেকে একটা পেইন কিলার এনে ইয়ানাকে খাইয়ে দেয়। অগ্নি, যদি ব্যথা করে ও তাহলে সামান্য করবে। ওষুধ খাইয়ে দিয়েছি, ব্যথা তীব্র হবে না। ইয়ানা, জুতা মেরে অন্নদান। ইচ্ছে করে আমাকে এই শাস্তি দিয়েছেন তাই না? অগ্নি, বেশি বুঝলে এই এক জ্বালা। করি এক কাজে আর ভেবে নেই আরেকটা। তোমার ভালোর জন্য শিখিয়েছি। তোমাকে শাস্তি দিয়ে আমার কি লাভ? তেরামি করলে অবশ্যই দিতাম। যদি আমার কথা না শুনে তিরিং বিরিং করতে তাহলে আজ সারাদিন ওইখানে বসিয়ে রাখতাম। কিন্তু তুমি শুনেছ, তাহলে শাস্তি দিতে যাব কোনো দুঃখে? ইয়ানা গাল ফুলিয়ে বলে। এইটা শাস্তির থেকে কম কিছু নাকি গু? অগ্নি, এইটা শাস্তি নয় সুইট হার্ট। আমার ওজন সহ্য করার জন্য তোমাকে দিয়ে ট্রেনিং দিয়েছি। ইয়ানা রাগান্বিত হয়ে অগ্নির দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে। আপনি এত ঠোঁট কাটা নির্লজ্জ কেন? অগ্নি ইয়ানার চোখের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায়। এরপর সিরিয়াস হয়ে গম্ভীর কণ্ঠে বলে, মেবি বস্ত্রবিহীন জন্মগ্রহণের কুফল এইটা। সে কারণেই নির্লজ্জা আমি। ইয়ানা দাঁতে দাঁত চেপে তাকায় অগ্নির দিকে। এত বেশরম পুরুষ কিভাবে হয়? মুখে কিছু আটকায় না। এখান থেকে যে নিচে যাবে সে উপায় ও নেই। মেঝেতে পা রাখতে পারছে না। পায়ের তালু পুরোটা ব্যথা হয়ে গেছে। ইয়ানা নিজের ঠোঁট ভিজিয়ে বলে, ক্ষমা করে দিন মি চৌধুরী, আপনাকে আর কোনো প্রশ্ন করব না। তবুও অন্তত আমাকে লজ্জাজনক পরিস্থিতিতে ফেলবেন না। অগ্নি, পরবর্তীতে ভেবে দেখব। আবহাওয়া ভালো না, মেবি বৃষ্টি আসতে পারে। আমি বাহিরে যাচ্ছি, যদি বেশি বজ্রপাত হয় তাহলে আন্টির কাছে চলে যাইও। ইয়ানা, কি মনে করেন আমাকে ভীতু? আমি এইসবে ভয় পাই না মি অগ্নি চৌধুরী। অগ্নি পারফিউম লাগাতে লাগাতে বলে। হ্যাঁ, তার নমুনা কাল রাতেই দেখতে পেয়েছি গু। ইয়ানা, সেটা আপনি ইচ্ছে করে ভয় দেখিয়েছেন বদলোক। অগ্নি, আমি না হয় দেখিয়েছি, তোমার ভয় পেতে হলো কেন? তুমি দাঁড়িয়ে থাকতে চুপচাপ। ইয়ানা অভিমানী সুরে বলে। মজা নিচ্ছেন? আপনাকে জড়িয়ে ধরেছি বলে গু। অগ্নি এসে ইয়ানার সামনে দাঁড়ায়। এরপর ইয়ানার দুই গালে হাত রেখে মিহি সুরে বলে, যখন যেখানে ইচ্ছে যে কোনো সময় তুমি জড়িয়ে ধরার ক্ষমতা রাখো। কারণ এইটা তোমার লিখিত দলিল, যেটা সবকিছু ধ্বংস হয়ে গেলে ও বদলাবে না, ইভেন কেউ মাথা রাখার ঠাঁই পাবে না, শুধু তুমি ছাড়া। যেদিন তুমি ব্যতীত কোনো অন্য নারী আমার এই বক্ষে মাথা রাখবে, সেদিন এই বক্ষ আমি জ্বালিয়ে দিব। তোমার সম্পত্তি নেওয়ার কারোর রাইট নেই সোনা। ইয়ানার চোখের কার্নিশে পানি চিকচিক করছে। সত্যি কি লোকটা তাকে এতটা চাই? তার জীবনের সাথে জিরিয়ে এতটা অধিকার দিয়েছে। তাহলে কেন তাকে ভালোবাসি বলে আপন করে নিচ্ছে না? কেন উনি এতটা ডেম্পারেট? আজকাল কোনো হাজব্যান্ড তার স্ত্রীর প্রতি এতটা পজেসিভ হয়, কিন্তু অগ্নি চৌধুরী পজেসিভ নিজের স্ত্রীকে নিয়ে। ভালোবাসে না বলেও দুই হাতে আগলে রেখেছে। ইয়ানা কান্না মিশ্রিত হাসি দিয়ে বলে, আপনি খুব ভালো অগ্নি চৌধুরী। নিজের জীবনের চেয়ে বেশি বিশ্বাস জন্মেছে আপনার প্রতি। সত্যি আপনার মতো হাজব্যান্ড পাওয়া একটা বিলাসিতা। কিন্তু সেই বিলাসিতা আমি করেছি আপনাকে পেয়ে। ভাগ্য করে আমি আপনাকে পেয়েছি। সবসময় আপনার সাথে থাকতে চাই, একদম মৃত্যুর আগে পর্যন্ত। পরপারে ও যাতে বিধাতা আপনাকে আমার নামে করে দেই। ইয়ানা অগ্নিকে জড়িয়ে ধরে। অগ্নি নির্বাক। এতটা প্রশংসা পাওয়ার তো ও যোগ্য না। অগ্নি বড় বড় শ্বাস নিতে থাকে। কোনো এক অজানা ভয় চারপাশ দিয়ে ঘিরে ধরছে। অগ্নি আর এক মুহূর্তও এখানে না দাঁড়িয়ে ইয়ানাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে রুম ত্যাগ করে। ইয়ানা অগ্নির এইভাবে চলে যাওয়াতে অবাক হয়। পরবর্তীতে মুচকি হাসি দিয়ে বিছানায় শুয়ে পড়ে। রায়ান আর ইউবির সামনে অগ্নি একদম শান্তভাবে বসে আছে। রায়ান অগ্নির দিকে তাকিয়ে বলে, তাদের লেলিয়ে দেওয়া চেলা পেলারা হয়তো দেখেছে তোকে আর ইয়ানাকে একসাথে। সেটাই গিয়ে আতিক রণবীরের কাছে বলেছে।
কিন্তু চিন্তা হচ্ছে গিয়ে ওরা ইয়ানাকে যদি কিছু করে। কারণ এখন থেকে ওদের টার্গেটের ভিতর ও থাকবে। অগ্নি, কেউ হাত বাড়িয়ে দেখুক কলিজা ছিঁড়ে আনব। আর মনে হয় না ওরা এইসবে জড়াবে। ইউভি, এতটা বিশ্বাস কেন তোর? অগ্নি বাঁকা হাসি দিয়ে বলে। ওরা জানে আমি ইয়ানাকে প্রতিশোধ নেওয়ার জন্য বিয়ে করেছি। তাই তারা এইটা নিয়ে আর মাথা ঘামাবে না। রায়ান আর ইউভি এই কথা শুনে অবাক হয়ে অগ্নির দিকে তাকিয়ে বলে। তার মানে? তুই সত্যি কি প্রতিশোধ নিতে বিয়ে করেছিস? অগ্নি বলদের মতো কথা বললে আছাড় দিয়ে মগজ বের করব। ওর সামান্য আর্তনাদে আমার রুহ কেঁপে উঠে আর আমি তাকে অত্যাচার করব লাইক সিরিয়াসলি। ইউভি, তাহলে খোলাসা কর এই ব্যাপারটা, কেন বিয়ে করেছিস ইয়ানাকে? তুই হঠাৎ বিয়ের মতো এমন একটা কাজ করলি, একটা মেয়ের সাথে নিজের জীবন জড়িয়েছিস। আর শুধু ওর সাথে জীবন জড়িয়েই নিসনি, একদম ডেম্পারেট হয়ে আছিস। আগে এইটা বল, বিয়ে কি আন্টি দিয়েছে নাকি তুই আন্টিকে বলেছিস, কোনটা? অগ্নি গম্ভীর, কিন্তু ওর চোখ দুইটা হাসছে। আজ পর্যন্ত কারোর কথা শুনেছি যে আম্মুর সামান্য ব্ল্যাকমেইলে আমি একটা মেয়েকে বিয়ে করতে যাব? ইয়ানা যেদিন আমাকে থাপ্পড় দিয়েছিল এর আগে আমি তাকে বাচ্চাদের আশ্রমে দেখেছিলাম। একদম মিষ্টি, প্রাণবন্ত আর আবেদনময়ী, যার হাসিতে ছিল না কোনো কুটিলতা আর না ছিল হিংসা। তখন থেকেই ওর প্রতি ধীরে ধীরে আসক্ত হয়ে পড়ি। এক পর্যায়ে এটা আমার নেশার রূপ ধারণ করতে থাকে। ওকে না দেখলে আমি মাতাল হয়ে যেতাম। মাত্র 10 দিনে ও আমার হৃদয় মস্তিষ্কে জায়গা করে নেই একদম সম্পূর্ণরূপে। পরবর্তীতে ওর থাপ্পড় খেয়ে ও চুপ ছিলাম। ওর জায়গায় যদি অন্য কেউ থাকত তাহলে 3.5 হাত মাটির নিচে খুঁড়ে দিয়ে আসতাম। ওকে জাস্ট এক নজর দেখার জন্য ভার্সিটিতে জয়েন করি। তোদের সবাইকে জানিয়েছি কোনো এক কাজে জয়েন হয়েছে। এইটাই ছিল মেইন কাজ। তোদের বিশ্বাস করাতে পারলে মিসেস শিখা চৌধুরী মানে আমার আম্মুকে বিশ্বাস করাতে পারেনি। কথায় আছে সন্তানের মন মা পড়তে পারে। উনি আমার মা, ওনার বুদ্ধি তো সবসময় থাকবে, এটাই স্বাভাবিক। উনি ধীরে ধীরে জেনে যায় কে সেই মেয়ে যার প্রতি আমি এতটা ডেম্পারেট। এরপর আম্মু খুশি হয়েছিলেন। আমাকে ওই মেয়ের সাথে বিয়ে দিতে চাইলেন। কিন্তু আমি না করে দেই। এইসব নেশা কেটে যাবে দেশের বাহিরে গেলেই। এইসব আজাইরা মেয়েলি জিনিসে জড়াতে চাইনি। কিন্তু আম্মু যেহেতু আমার হালকা দুর্বলতার সন্ধান পেয়েছে, এটা নিয়ে উনি বেঁকে বসেন। আমাকে ওর সাথে বিয়ে দিয়েই উনি শান্ত হবেন। বেছে নিলেন ইমোশনাল সুসাইড অভিনয়। আম্মুর অভিনয় জানা সত্ত্বে ও বিয়েতে হ্যাঁ করে দিয়েছি। সমস্ত কাজ হয়েছে একদম শান্তভাবে। ইয়ানার সামনে ও আমি একটু অপরিচিত সাজলাম। বাংলাদেশে গিয়েছিলাম আতিকের গোপন তথ্য নেওয়ার জন্য। আর সেই জায়গায় এখন নিজের ওই গোপন তথ্য রেখে এসেছি। ইউভি আর রায়ান শুধু অবাকের পর অবাক হচ্ছে। ওরা ভেবেছিল শিখা চৌধুরীকে ফোর্স করে বিয়ে করিয়েছে। বিষয়টা মানতে কষ্ট হলেও ওরা মেনেছে। ইউভি, ভালোবাসিস তুই ইয়ানাকে? অগ্নি, না। ও আমার এক তীব্র অনুভব। আমার এক তীব্র নেশা। মানুষ সব কিছুর সাথে পেরে উঠলে অনুভূতির সাথে পেরে উঠে না। আমি ওকে চাই সারা জীবন আমার পাশে। ভালোবাসা এইসবের কাছে নেই আমি। রায়ান, আসলে ইয়ানা খুব মিষ্টি একটা মেয়ে। ওর মুখের দিকে তাকালে তার হাসি দেখেই সবাই মুগ্ধ হয়ে যাবে। অগ্নি কপাল কুঁচকে রায়ানের দিকে তাকায়। এরপর দাঁতে দাঁত চেপে বলে, ওর সৌন্দর্যের গভীরতা আমি জানি, তোকে কে বলেছে এক্সপ্লেইন করতে? আজ থেকে ইয়ানার দিকে তোর তাকানো নিষেধ। রায়ান অগ্নির কথা ভেবেচেকা খেয়ে বলে, আমি ভাই হিসেবে বলছিলাম অগ্নি, একদম নেগেটিভভাবে নিবি না। আমি সম্পূর্ণ জেন্টাল বয়। আমিও এক নারীতে আটকে আছি। এখন শুধু ওকে বিয়ে করে এখানে আনার কথা ভাবছি। রায়ানের কথা শুনে ইউবি তার দিকে অবাক হয়ে তাকায়। আর অগ্নি ওয়াইনের গ্লাসে চুমুক দিয়ে একটা মুচকি হাসি দেই। ইউবি, কোনো নারী সে? কার প্রতি তুই পিছলে পড়েছিস বল শালা? রায়ান নিজের কথায় নিজেই টাস্কি লেগে বসে আছে। উত্তেজনার ফলে সব বলে দিয়েছে। এখন না বললে ইউবির হাতের মায়ের খেয়ে জীবন হারাতে হবে। রায়ান, ইয়ানার বান্ধবী সুমু। ওকে আমি ভালোবেসে ফেলেছি। রায়ানের কথা শুনে ইউবি প্রথমে অবাক হয়ে এরপর উচ্চস্বরে হাসি দিয়ে বলে, প্রেম কি জুতার বাড়ি খেয়ে হয়েছে নাকি এর আগে কোনটা গু? রায়ান কটমট চোখে বলে, হাসবি না একদম। জানি না কখন হয়েছে, তবে ওর থেকে দূরে এসে শূন্যতা অনুভব করছি, ব্যাস এইটুকুই জানি। ইউবি, তো কি ভেবেছিস? তুই থাকিস কানাডা আর ও হচ্ছে বাংলাদেশে, প্রেম করবি কিভাবে? রায়ান, প্রেম করব তোকে কে বলেছে? একদম বিয়ে করে সাথে নিয়ে আসব।
সুমু ওর মামার বাড়িতে থাকে, ওর বাবা নেই। ওর মাকে আর মামাকে শুধু রাজি করাতে হবে। কিন্তু তার আগে ইয়ানাকে জানাতে হবে। ওকে রাজি করাতে পারলে আমার কাজ সহজ হয়ে যাবে। রায়ানের কথা শুনে অগ্নি সতর্ক সুরে বলে, খবরদার আমার বউয়ের দিকে তাকিয়ে কথা বলবি না গি। রায়ান কিছুটা রেগে বলে, ক্ষমা কর ভাই, আর কোনোদিন তোর বউয়ের প্রশংসা করব না। তোর হানিমুনের টিকেট আমি কেটে দিব। এরপর ও এইসব বলা থেকে চুপ থাক। অগ্নি ভ্রু নাচিয়ে বলে, হানিমুনে কে যাচ্ছে? রায়ান, বিয়ে তো হয়েছে কয়েক মাস হতে চল, তাহলে হানিমুনে যাচ্ছিস না কেন? অগ্নি, হানিমুনে গিয়ে বউয়ের সাথে সময় কাটায়। আমার এত বড় বাড়ি থাকতে অন্যের তৈরি করা বাড়িতে বউয়ের সাথে সময় কাটাতে যাব কোন দুঃখে? রায়ান হতাশ সুরে বলে, বিয়ে হয়েছে, একটু তো রোমান্টিক মুডে আয়। মেয়েটাকে নিয়ে ঘুরতে যা, দেখবি ওর ভালো লাগবে। ফলে ও শহর সম্পর্কে জানবে, চিনবে। অগ্নি গম্ভীর গলায় বলে, জানার দরকার নেই। অপরিচিত ওই ভালো। রায়ান, কেন তোর সত্যি জেনে যাবে সেই ভয়? অগ্নি, তোদের মনে হয় আমি এটা নিয়ে ভয় পাই? ইউভি, সত্যি ভয় পাস না অগ্নি? একবার ও ভেবেছিস সবটা জানলে কি হবে? অগ্নি রহস্যময় হাসি দেই, যেই হাসির অর্থ তার ও অজানা। সন্ধ্যার দিকে ইয়ানা মেঘলা আকাশের দিকে তাকায়। পুরো দিন আজ আকাশ মেঘে ঢাকা ছিল। সকালে সূর্যের তেজ পড়লে ও এখন আর নেই। বৃষ্টি আসবে কি না তার ও কোনো নিশ্চয়তা নেই। ওষুধ খাওয়ার ফলে শরীর তেমন একটা ব্যথা অনুভব হয়নি, তবে শরীরটা মেজমেজ করছে। বিকেলে ইয়ানা সারাক্ষণ কাজের আন্টির সাথে কথা বলে সময় কাটিয়েছে। কাল থেকে আবার ভার্সিটি যেতে হবে, তাই মীরার সাথে কিছুক্ষণ কথা বলে হোল্লা গ্রুপে ফোন দেই। এই হোল্লা পার্টি হচ্ছে তার জীবনের এক টুকরো খুশির ঝিলিক। এদের সাথে কথা বললে হাসতে বাধ্য। যত মন খারাপ থাকুক, হাসতে হবেই। ইয়ানা কিছুক্ষণ আড্ডা দিয়ে উপরে যায়। এরপর পুরো বাড়ি ঘুরে ঘুরে দেখতে থাকে। আবার ও চলে যায় সেই তালায় যেখানে গেলে সে মাঝে মাঝে অদ্ভুত কণ্ঠ শুনতে পায়। ইয়ানা যত কাছে যায় মনে হচ্ছে কেউ বড় বড় নিঃশ্বাস ফেলছে। আর কেমন জংলি পশুদের মতো আওয়াজ। ভালো করে শোনা যাচ্ছে না, তবে ধারণা করার মতো। ইয়ানা কিছুটা ভয় পেয়ে সেখান থেকে চলে আসে। বলা যায় না যদি ওনার কথা অনুযায়ী সত্যি কোনো জিন থেকে থাকে। ইয়ানা কিছুটা ভয় পেয়ে পুনরায় নিজের রুমে চলে যায়। কিন্তু মনের মধ্যে একটা খচখচ থেকেই যায়। কার এমন বিশাল আমানত এখানে, যার দরজা উনি আজ ও খুলেননি? যদি আমানত ওই হয়, তাহলে এমন আওয়াজ হয় কেন? ইয়ানা পুরো রুমে কিছুক্ষণ পায়চারি করে। মন বলছে আবার ওইখানে যেতে। এই রুমের ভিতরে ঢুকে শুধু একবার দেখার জন্য কি আছে ওইখানে। আচ্ছা, যদি আন্টিকে নিয়ে যায় তাহলে কেমন হবে? ইয়ানা কিছু একটা ভেবে দরজার সামনে যেতেই কোনো শক্তি কিছুর সাথে ধাক্কা খায়। সামান্য ব্যথা পেয়ে আউচ করে উঠে। ইয়ানার আর্তনাদ শুনে সামনে থাকা ব্যক্তিটি অধৈর্য হয়ে বলে, দেখে হাঁটবে না? এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছিলে? ইয়ানা, আমি তো ওই রু। ব্যাস, ইয়ানা থেমে যায় কথা বলা থেকে। ইয়ানাকে থেমে যেতে দেখে অগ্নি কপাল কুঁচকে বলে, আমি তো কি? ইয়ানা মেকি হাসি দিয়ে বলে, আরে আমি তো আন্টির কাছে যাচ্ছিলাম। তেমন কিছু না। এই বলে ইয়ানা বিছানার কাছে চলে যায়। অগ্নি ইয়ানার চলে যাওয়ার দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে তাকায়। চলবে। অনুভবে তুমি সিজন 2। লেখনীতে লিজামনি। পর্ব 20। ইয়ানা আর মীরা ভার্সিটির ক্যাম্পাসে বসেছিল। মীরা ইয়ানার দিকে তাকিয়ে চেয়ারে হেলান দিয়ে বলে, জনির খুনিকে কি খুঁজে পাওয়া গিয়েছে? শুনেছি খুনির নাকি একটা সূত্রও পাইনি। ইয়ানা, আমাকে তো উনি তাই বলল। মীরা, একবার যদি তাকে সামনে থেকে দেখতে পেতাম। ইয়ানা, তোমার কেন মনে হয় যে জনিকে মেরেছে সে ও কোনো ভালো ব্যক্তি? সে তো জনির থেকে ও নিকৃষ্ট হতে পারে। কোনো ভালো লোক কাউকে এতটা জঘন্যভাবে খুন করতে পারে না। আমি তো বলি ও সাইকো ছাড়া কিছু নই। মীরা হালকা হাসি দিয়ে বলে, ও ভালো নাকি খারাপ তা জেনে আমি কি করব ইয়ানা? জনিকে যদি আমি কাছে পেতাম তাহলে এইভাবেই ভয়ঙ্কর মৃত্যু দিতাম। অজান্তেই ও আমার প্রতিশোধ নিয়ে দিয়েছে। হয়তো সে জানে ও না ওর জন্য কতটা মানসিক শান্তিতে আছি আমি। এতদিনে মনে হচ্ছে মুক্ত আকাশে উড়ে বেড়াচ্ছি। না আছে কোনো ভয় আর না আছে কোনো আতঙ্ক। অনেক মাস হলো নিজের বাবা মাকে চোখে দেখি না। নিজের মাতৃভূমিতে তো ফিরতে পারব এই অনেক। ইয়ানা, কবে যাচ্ছ তাহলে? মীরা, সঠিক জানি না। ইয়ানা, তাহলে আজ আসো আমাদের বাড়িতে।
কিছুক্ষণ সময় কাটালে তোমার ও ভালো লাগবে। মীরা, যেতে বলছ? ইয়ানা, হ্যাঁ। মীরা, ভার্সিটি ছুটি হতে আর ও আধা ঘন্টা আছে। চলো তোমাকে পুরো ভার্সিটি ঘুরে দেখাই। তুমি তো কিছুই চিনো না। ইয়ানা, চলো। আমিও সেটাই ভাবছিলাম, একদিন পুরোটা দেখব। মীরা ইয়ানাকে নিয়ে একটা গবেষণা কেন্দ্রে যায় যেখানে মেডিকেল রিসার্চ, পাবলিক পলিসি ও পরিবেশবিদ্যা নিয়ে আলোচনা করা হয়। এরপর নিয়ে যায় একটা ক্যাম্পাসে। ইয়ানা মুগ্ধ নয়নে চারপাশে তাকিয়ে বলে, জায়গাটা অনেক সুন্দর মীরা। মীরা হাসি দিয়ে বলে, একে অতীতে ঘেরা আধুনিক বিশ্ববিদ্যালয় বলা হয়। সৌন্দর্য তো থাকবেই। ইয়ানা চারপাশে তাকিয়ে দেখে ক্যাম্পাস জুড়ে ছায়া ঘেরা গাছ, খোলা মাঠ, ফুলের বাগান ও ওয়াকওয়ে। মনে হচ্ছে কোলাহল থেকে দূরে কোনো শান্তিপূর্ণ জায়গায় এসেছে। এইভাবে তারা অনেকক্ষণ হাঁটাহাঁটি শেষে ড্রাইভার গাড়ি নিয়ে আসলে ইয়ানা আর মীরা বাড়ির উদ্দেশ্যে বের হয়ে যায়। মীরা আর ইয়ানা ডিভানে বসে গল্প করছিল। কাজের আন্টি কিছু হালকা খাবার দিয়ে যায়। মীরা বাড়ির চারপাশে তাকিয়ে বলে, বাড়িটা খুব সুন্দর ইয়ানা। মনে হচ্ছে কোনো রাজপ্রাসাদে বসে আছি। ভাইয়ার পছন্দ আছে বলতে হয়। ইয়ানা হাসি দিয়ে বলে, বিয়ে করছ কবে? মীরা, ভাবিনি কখনো। আজকাল ছেলেদের বিশ্বাস করতে কষ্ট হয় প্রচণ্ড। কোনো ছেলের জীবনের সাথে জড়াতে ভয় হয়। ইয়ানা, কে বল তোমাকে সব ছেলে খারাপ? অন্ধকার এই সমাজে এখনও কিছু আলোর টুকরো আছে। এক কাজ করি, তোমাকে আমি আমার ছোট যা করে নিয়ে যাই। ইয়ানার কথা শুনে মীরা উচ্চস্বরে হেসে উঠে। অন্য কোনো মেয়ে হলে হয়তো লজ্জায় মাথা নিচু করে ফেলত। মীরা হাসি সংযত করে ইয়ানার দিকে তাকিয়ে বলে, তুমি সাজিদ চৌধুরীর ছোট ছেলে অরিত চৌধুরীর কথা বলছ, রাইট ইয়ানা? ইয়ানা, হ্যাঁ। তুমি চিনো ভাইয়াকে? মীরা আপেলে কামড় বসিয়ে বলে, নাহ, তেমনভাবে চিনি না। বাট ওনার সাথে আমার একবার একটা দুর্ঘটনা ঘটেছিল। আমি একবার নানো বাড়ি গ্রামে গিয়েছিলাম। তখন অরিত চৌধুরী আর ওনার দুই ফ্রেন্ড ও চট্টগ্রামে গিয়েছিল কোনো এক কাজে মেবি। আমি আর আমার কাজিন মিলে গ্রাম ঘুরে দেখছিলাম, তখন ওই উনার সাথে আমার ধাক্কা লাগে। উনি গিয়ে একদম কর্দমা যুক্ত খালে পড়ে। আর আমি গিয়ে পড়ি শক্ত মাটির উপর। আমাকে আর পাইকে এক দৌড়ে বাড়িতে চলে আসি। পরে জানতে পারি উনি নাকি মন্ত্রীর ছেলে। আমাকে অনেক খুঁজেছে, বাট পাইনি। আমি ওইদিন রাতেই নিজের বাড়ি চলে আসি। ইয়ানা অবাক হয়ে বলে, তাহলে তো ভাইয়াকে ব্যাপারটা জানাতে হয়। উনার শত্রুকে খুঁজে পাওয়া গিয়েছে। মীরা, আরে না। উনি হয়তো ভুলে গেছেন এতদিনে। আমার ও মনে থাকত না, বাট একজন মন্ত্রীর ছেলেকে কাদায় ফেলেছি তাই মনে আছে। ইয়ানা, ভালোবাসার প্রথম দিক এইটা। ঝগড়া থেকে ভালোবাসা শুরু, ঠিক আমাদের মত। এইভাবে খুনসুটি আড্ডা দিতে দিতে প্রায় বিকেল হয়ে যায়। অগ্নি নিজের ফিঙ্গার টাচ করে ড্রয়িং রুমে প্রবেশ করে। মুখে এখন ও মাস্ক রয়েছে। ড্রয়িং রুমে ইয়ানার পাশে অপরিচিত কাউকে দেখতে পেয়ে কপাল কুঁচকে আসে। এরপর নিজের মুখ থেকে মাস্কটা খুলে ফেলে। কিন্তু মীরা এক ঝটকায় অগ্নিকে মাস্ক পরিধান করা অবস্থায় দেখে ফেলে। এই সেই ঠান্ডা ভয়ানক চোখ জোড়া, যাকে পুরো শহর ভয় পায়। মীরা উত্তেজনার ফলে কাঁপতে থাকে। কিন্তু এটাকে সেই চোখ না, হয়তো ভুল হচ্ছে আমার। ইয়ানা অগ্নিকে দেখে তার কাছে গিয়ে বলে, আজ এত তাড়াতাড়ি চলে আসলেন? ভালো হয়েছে এসেছেন। আপনাকে মীরার কথা বলছিলাম না, ও হচ্ছে মীরা। এরপর মীরার দিকে তাকাতেই দেখতে পায় মীরা অস্বাভাবিকভাবে কাঁপছে। ইয়ানা মীরার দিকে কাছে এসে বলে, কি হলো মীরা, খারাপ লাগছে? মীরা নিজেকে স্বাভাবিক করে বলে, না, আমি ঠিক আছি। কিছু হয়নি, হালকা মাথাটা ব্যথা করছে এই আর কি। ইয়ানা, ওহো আচ্ছা। মীরা, উনি হলেন মি চৌধুরী। মীরা অগ্নির দিকে তাকিয়ে বলে, আসসালামু আলাইকুম ভাইয়া। অগ্নি, ওয়া আলাইকুম আসসালাম। তোমরা কথা বলো, আমি ফ্রেশ হতে যাচ্ছি। এরপর অগ্নি বড় বড় পা ফেলে উপরে চলে যায়। অগ্নি চলে যেতেই মীরা ইয়ানার দিকে তাকিয়ে প্রশ্ন করে, ইয়ানা ভাইয়া কি শুধুই একজন ব্যবসায়ী আর অন্য কিছু নয়? ইয়ানা, হ্যাঁ, উনি একজন সফল ব্যবসায়ী। আর কিছু নয়। কিন্তু কেন মীরা? তুমি এই প্রশ্ন কেন জিজ্ঞাসা করছ? মীরা, নাথিং। আচ্ছা ইয়ানা, আমি তাহলে আজ আসি। ভাইয়ার তোমাকে প্রয়োজন পড়বে। ইয়ানা, আর কিছুক্ষণ থাকো। মীরা, না, বিকেল হয়ে গিয়েছে। সন্ধ্যার আগে হোস্টেলে যেতে হবে, না হলে পরে গেট বন্ধ করে দিবে। ইয়ানা, ওকে, তোমার ইচ্ছে।
ইয়ানা মীরাকে গেইট পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। এরপর ড্রয়িং রুমে এসে দরজা লাগিয়ে উপরে উঠতে নিবে এমন সময় পুনরায় কলিংবেল বেজে উঠে। ইয়ানা দরজা খুলে দিলে সামনে ইউভি আর রায়ানকে দেখতে পাই। ইয়ানা হাসি দিয়ে বলে, কেমন আছেন ভাইয়ারা? ইউভি, এই তো আছি আলহামদুলিল্লাহ। অগ্নি বাড়িতে চলে এসেছে? ইয়ানা, হ্যাঁ, এইমাত্র আসলো, রুমেই আছে। ইয়ানার কথামত ইউভি আর রায়ান উপরে চলে যায়। এরপর অগ্নির রুমে ঢুকে একদম গিয়ে বিছানায় বসে পড়ে। অগ্নি ল্যাপটপে কিছু কাজ করছিল। সামনে ইউভি আর রায়ানকে দেখতে পেয়ে কপাল কুঁচকে বলে, অনুমতি ছাড়া রুমে প্রবেশ করলি কেন? রায়ান হাসি দিয়ে বলে, কিসের অনুমতি নিব যেখানে তোর বাসর দেখার অনুমতি আছে? অগ্নি একটা ফুস করে শ্বাস নেই। সবকয়টা লিমিট ছাড়া ড্রামাবাজ। অগ্নি কিছুটা গম্ভীর হয়ে বলে, কিসের জন্য এসেছিস সেটা বলে বিদায় হ। এর মধ্যে ইয়ানা হাতে লেবুর শরবত নিয়ে রুমে ঢুকে। ইউবি শরবতের গ্লাস হাতে নিয়ে বলে, ইয়ানা ঘুরতে যাবে? ইয়ানা, কোথায় ভাইয়া? ইউভি, সেটা তোমার হাজবেন্ডকে জিজ্ঞাসা করো কোথায় নিয়ে যাবে। অগ্নি, আমি কখন বলেছি যে ওকে নিয়ে কোথাও যাব? রায়ান অগ্নির উদ্দেশ্যে হতাশা কণ্ঠে বলে, কিপটামি বাদ দে ভাই। তোর এইসব অটাল সম্পত্তি দিয়ে কি করবি যদি বুয়ের সাথে কিপটামি করিস? বুকে নিয়ে সামান্য ঘুরতে যাবি, এতে তোর এত কিপটামি? অগ্নি ছিহ। অগ্নি রায়ানের উদ্দেশ্যে কটমট চোখে বলে, ভুলভাল কথা বললে এখানেই শ্যুট করে মারব ইডিয়েট। আমার সহজ সরল বুটার ব্রেইন ওয়াশ করতে এসেছিস? ইউবি, রায়ানের কথা ছাড়, আমি তোকে বলছি। কয়েকদিনের জন্য ঘুরে আয় ইয়ানাকে নিয়ে। আমি, রায়ান আর আরিফ মিলে সব সামলে নিব। অগ্নি, পারব না। বাহিরে গিয়ে আজাইরা রং তামাশা করার মুডে আমি নেই। অগ্নির কথা শুনে ইয়ানা কপাল কুঁচকে বলে, আমাকে নিয়ে ঘুরতে যাওয়া আপনার কাছে আজাইরা রং তামাশা মনে হয়? সেই এমন হবেই তো। ইয়ানার কথা শুনে অগ্নি রায়ান আর ইউভির দিকে তাকিয়ে বলে, দেখ আমার সহজ সরল বুটার ব্রেইন কিভাবে ওয়াশ করেছিস। তোরা খুব ভালো করেই জানিস এখন বাহিরে যাওয়া ঠিক না। চারদিকে শত্রুর আনাগোনা যে কোনো সময় অ্যাটাক করতে পারে। ইয়ানা, আপনার এত শত্রু কেন? কই, আগে তো কখনো শুনিনি। অগ্নি, মানবজীবনে চলতে গেলে শত্রু থাকবে, এটাই স্বাভাবিক। কারোর শত্রুতা যুদ্ধের মতো, আবার কারোরটা নরম। আর ব্যবসায়িক কাজে কিছু শত্রু তো থাকতেই পারে, তাই না? ইয়ানা অগ্নির কথায় নাক ছিটকিয়ে বলে, ছিহহ, আপনি এত ভীতু, আগে তো জানতাম না। সাধারণ কয়টা শত্রুর জন্য আপনি বাহিরে যেতে ভয় পান? ইয়ানার কথা শেষ হতেই ইউবি আর রায়ান অবাক হয়ে ইয়ানার দিকে তাকায়। অগ্নি চৌধুরীকে কেউ ভীতু বল, লাইক সিরিয়াসলি? একেই বলে পুরুষ মানুষ পুরো দুনিয়ার সামনে বাঘ হলেও বউয়ের সামনে মিউ মিউ করা বিড়াল। রায়ান আর ইউবিকে নিজের দিকে তাকিয়ে থাকতে দেখে ইয়ানা ফের প্রশ্ন করে, আমি কি ভুল কিছু বললাম ভাইয়া? উনি কি ভীতুর পরিচয় দেননি? ইউবি, একদম ঠিক বলেছ। ছিহহ, অগ্নি তুই এত ভীতু। ইয়ানা কিছু বলতে যাবে তার আগেই সে কারোর শক্ত বাঁধনে আটকে পড়ে। অগ্নি ইয়ানাকে পাজা কোলে নিয়ে রুম থেকে বের হয়ে যায়। ইয়ানা নিজের অবস্থান বুঝতে পেরে ছটফট করে বলে, কি করছেন কি নামান বলছি? নির্লজ্জ লোক ভাইয়া, তাদের সামনে কোলে তুলেছেন কেন? আপনার লজ্জা না থাকতে পারে, কিন্তু আমার তো আছে। অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে রুক্ষ মেজাজে বলে, একদম চুপচাপ থাক, না হলে নিচে ফেলে দিয়ে মগজ বের করব ইডিয়েট। ইয়ানা মন খারাপ করে বলে, সব সময় এত ধমকাধমকি করেন কেন আপনি? অগ্নি ইয়ানাকে ফ্রন্ট সিটে বসিয়ে মিহি সুরে বলে, আদর করি না। ইয়ানার চুপ হয়ে যাওয়ার জন্য এই কথাটাই যথেষ্ট ছিল। ইয়ানা বিড়বিড় করে বলে, ছিহহ, কি ঠোঁট কাটা লোক। অগ্নি, তোমার ভাবনার চেয়েও বেশি। ইয়ানা, আমরা কোথায় যাচ্ছি? অগ্নি, সেটা গেলেই দেখতে পাবে। আমিও দেখি তুমি কত ঘুরতে পারো। ইয়ানা, কিন্তু আমি তো কোনো কাপড় আনিনি। ওইখানে গিয়ে পরব কি? অগ্নি, আমার সামনে পড়ার দরকার নেই। ইয়ানা অবাক হয়ে বলে, কি হো, কাপড় ছাড়া থাকব নাকি? অগ্নি ঠোঁটে ঠোঁট চেপে বলে, থাকলেই বা কি গ। ইয়ানা নাক মুখ খিচে সিটে হেলান দিয়ে মনে মনে অগ্নিকে হাজারটা গালি দেই। ইয়ানা আর অগ্নি চলে গিয়েছে প্রায় ২০ মিনিট হতে চল। এখন ও ইউবি আর রায়ান তবদা লেগে রুমে বসে আছে। ইউবি রায়ানের দিকে তাকিয়ে বলে, কি বুঝলি ভাই? রায়ান সোজা হয়ে বলে, শালা সব কিছুতে ফার্স্ট। আমরা এসে আর ও অনুনয় করছিলাম, কিন্তু ও তো একদম বুকে কোলে করে নিয়ে চলে গেছে।
ইউবি, কোথায় গিয়েছে বলতো? রায়ান, সেটা তো কাল ওই বলতে পারব। এখন ফোন দেওয়ার প্রয়োজন নেই। একটু আমিষ হতে পাঠিয়েছি। এরপর রায়ান আর ইউবি কিছু প্রয়োজনীয় কথা বলে। খোলা আকাশের নিচে নিস্তব্ধ এই রাতে আপন গতিতে ছুটে চলছে অগ্নির ব্ল্যাক কালারের ফ্যান্টম গাড়িটি। ইয়ানা কাউচ থেকে পর্দা সরিয়ে এক দৃষ্টিতে বাহিরে তাকিয়ে আছে। রাতের আধারে বাহিরের ঠান্ডা বাতাস পুরো শরীরকে নাড়িয়ে তুলছে। মুখে বারবার লম্বা চুলগুলো আছড়ে পড়ছে। আর ইয়ানা বিরক্তি নিয়ে চুলগুলো কানের নিচে গুজে দেয়। কিন্তু ইয়ানাকে এইভাবে বাহিরে তাকিয়ে থাকতে দেখে অগ্নি কিছুটা বিরক্তি হয়। মনে হচ্ছে ইয়ানা তার থেকে অনেক দূরে বসে আছে। অগ্নি এক হাত দিয়ে গাড়ির কাউচ লাগিয়ে দেয়। এরপর গাড়ির ভিতরে থাকা লেড লাইট জ্বালিয়ে দেয়। অগ্নিকে কাউচ লাগাতে দেখে ইয়ানা ফের প্রশ্ন করে, কাউচ লাগিয়েছেন কেন? অগ্নি, কাছে এসে বসো, তোমাকে অনুভব করতে পারছি না। ইয়ানা অগ্নির কথাকে পাত্তা না দিয়ে ব্যাক সিট দেখার জন্য পিছনে ফিরে। কিন্তু তাকিয়ে দেখে কোনো ব্যাক সিট নেই। ইয়ানা সামান্য অবাক সুরে বলে, আপনার গাড়ির ব্যাকসিট কোথায়? অগ্নি গাড়ির স্টিয়ারিং ধরে উত্তর দেই, নেই। এসব গাড়ির ব্যাকসিট থাকে না। ইয়ানা নাক ছিটকানো দিয়ে বলে, কম দামি গাড়ি নিয়ে এসেছেন কেন? আপনার ওইসব গাড়ি ওই তো ভালো ঘুমানোর জন্য অন্তত ব্যাকসিট ছিল। ইয়ানার কথা শুনে হালকা হাসে, তবে সেটা ইয়ানার চোখের আড়ালে। ইয়ানা সিটে হেলান দিতেই কারোর হাতের স্পর্শে কেঁপে উঠে। দেখে তার মাথাটা অগ্নির উরুর উপর রেখেছে। ইয়ানা কিছুটা আমতা আমতা করে বলে, আমি সিটেই ঠিক আছি। এইভাবে শুয়ে থাকলে আপনার গাড়ি চালাতে অসুবিধা হবে। অগ্নি ইয়ানার মুখে আসা চুলগুলো কানের পিছনে গুজে দিয়ে বলে, তুমি যদি আমার পাশে থাকো তাহলে গোটা এক যুদ্ধ আমি জয় করে আসতে পারব। সেখানে তোমার সামান্য মাথার ওজন কিছু যায় আসে না জান। গাড়িতে ব্যাক সিট না থাকলে ও ফ্রন্ট সিট অনেক বড়। তুমি পা তুলে নিজের মতো করে শুয়ে পড়ো। ইয়ানা অগ্নির কথামত উরুর উপরে মাথা রেখে কিছুক্ষণের মধ্যে ঘুমের দেশে তলিয়ে যায়। অগ্নি সামনের দিকে তাকিয়ে গাড়ি চালানোতে মনোযোগ দেয়। কিন্তু আদ ও কি গাড়ি চালানোর মধ্যে মনোযোগ দিতে পারছে। ঘুমের ঘোরে ইয়ানা অগ্নিকে ঝাপটে ধরে। ফলে ইয়ানার গরম নিঃশ্বাস অগ্নির পেটের কাছে আছড়ে পড়ছে। দাঁতে দাঁত চেপে নিজের গন্তব্যের দিকে অগ্রসর হয়। প্রায় অনেকক্ষণ জার্নি শেষে অগ্নির গাড়িটি এসে থামে একটা সমতল জায়গায়। সামনেই সমুদ্রের মতো জলরাশি ঢেউ তুলছে। পূর্ব দিকে রয়েছে একটা বিচ। রাতের অন্ধকারে চারদিকে হাজার হাজার লাইটিং, ফলে পুরো পরিবেশ আলোকিত হয়ে রয়েছে। অগ্নি ইয়ানার দিকে তাকিয়ে দেখে সে এখন ও ঘুমে মগ্ন। অগ্নি গাড়ি থেকে নেমে ইয়ানাকে কোলে নিতে যাবে, এমন সময় ইয়ানা হুট করে চোখ মেলে তাকায়। অগ্নিকে এত কাছে দেখে ইয়ানা সামান্য ভরকে যায়। তাড়াতাড়ি করে নিজের গায়ে ওড়না জড়িয়ে নেই। ইয়ানার অবস্থা দেখে অগ্নি ঠোঁট চেপে হাসে। পুরো রাস্তায় উড়োনার খবর ছিল না, আর এখন উড়োনা নিয়ে টানাটানি শুরু করে দিয়েছে। ইয়ানা গাড়ি থেকে নেমে চারপাশে তাকাতেই অবাক হয়ে যায়। তারা লেক অন্টারিওতে আছে। মুভিতে কত দেখেছে এই জায়গা, আর আজ সে এখানে চোখের সামনে দেখবে কল্পনাও করেনি। পিছনে সবুজ ঘাসে ঘেরা উঁচু উঁচু টিলা বাট, সব জায়গা সমতল। পানির স্রোত আর কলধ্বনি চারপাশে মো মো করছে। রাতের এই নিস্তব্ধ অন্ধকারে ও কত মানুষের চলাচল। ইয়ানাকে এত হাসি খুশি দেখে ইয়ানার কপাল কুঁচকে আসে। কেন জানি ইয়ানার হাসি মুখটা তার সহ্য হচ্ছে না। কই তার সাথে থাকলে তো এত হাসি খুশি থাকে না। এই সামান্য বিচে এসে যতটা হাসি খুশি দেখাচ্ছে। অগ্নি বড় বড় কয়েকটা নিঃশ্বাস নেই। গাড়ির ভিতর থেকে পানি নিয়ে ঢক ঢক করে গিলে ফেলে। অগ্নিকে এত অস্বাভাবিক দেখে দেখে ইয়ানা অধৈর্য হয়ে বলে, কি হয়েছে আপনার? শরীর খারাপ লাগছে? মনে হয় এতক্ষণ গাড়ি চালানোর ফলে এমন লাগছে। চলুন রেস্ট নিবেন। কিন্তু রেস্ট কোথায় নিবেন? অগ্নি, কিন্তু তুমি তো মাত্র আসলে চারদিক না দেখেই চলে যাবে। ইয়ানা, প্রয়োজন নেই এখন দেখার। আপনি সুস্থ হলে অনেক দেখার সময় পাব, এখন ওই তো চলে যাচ্ছি না। ইয়ানাকে এতটা অধৈর্য হতে দেখে অগ্নির ঠোঁটের কোণে হাসি ফুটে উঠে। এটাই তো সে চাই, সবকিছুর ঊর্ধ্ব শুধু ওকে প্রাধান্য দিক। অগ্নি ইয়ানাকে আলতোভাবে পাজা কোলে নিয়ে সামনে এগিয়ে যায়। আকস্মিক এমন কাণ্ডে ইয়ানা ভরকে গিয়ে বলে, কি করছেন? কি নামান বলছি। বারবার আমার ইজ্জতের ফালুদা করে কোলে তোলে নেন কিসের জন্য? চারদিকে কত মানুষজন রয়েছে দেখেছেন। অগ্নি ইয়ানার কথায় ভ্রু নাচিয়ে বলে, এইটা বাংলাদেশ নয় জান, এইটা হচ্ছে কানাডা।
ওরা জনসমাবেশেই সবকিছু করতে পারে, সেখানে তোমার সামান্য কোলে উঠাতে কেউ তাকিয়ে থাকবে না। ইয়ানা, সব কিছু করে মানে? অগ্নি নিচের ঠোঁটে দাঁত দিয়ে চেপে ধরে বলে। সব কিছু মানে অনেক কিছু। স্বামী স্ত্রীর মধ্যে তো অনেক কিছুই হই, সেটা নিশ্চয় তোমাকে ভেঙ্গে বুঝাতে হবে না। ইয়ানা নাক মুখ খিচে বলে। নাউজুবিল্লাহ, কিসব কথাবার্তা এইগুলো? মানুষের আবার লজ্জা শরম থাকে না কিভাবে? ইয়ানার কান দেখে অগ্নি মুচকি হাসি দেয়। কিন্তু প্রত্যেকটা হাসি ইয়ানার আড়ালে। অগ্নি ইয়ানাকে নিয়ে একটা ছোটখাটো বিলাসবহুল হাউসবোর্ডের উপরে দাঁড় করায়। এরপর ইয়ানার হাত ধরে নিয়ে যায় ভিতরে। ইয়ানা চারদিকে তাকিয়ে দেখে চমৎকার সোফার সেটা, ওয়াল মাউন্টেড স্মার্ট টিভি অ্যান্ড হোম থিয়েটারের সাউন্ড সিস্টেম। জানালায় সাদা আর পিঙ্ক কালারের পর্দার আস্তরণ। বেডরুমে রয়েছে এক রাজকীয় বিছানা, লেড রিডিং লাইট আর রুম ক্লাইমেট কন্ট্রোল। ইয়ানা চারপাশে তাকিয়ে দেখে অগ্নি সোফায় বসে তার দিকেই কপাল কুঁচকে তাকিয়ে আছে। ইয়ানা হাসি দিয়ে অগ্নির কাছে গিয়ে বলে, এইটা নৌকা নাকি কোনো রিসোর্ট? ভিতরে ঢুকে মনেই হচ্ছে না কোনো নৌকায় আছি। চারপাশের দৃশ্য সব মিলিয়ে অনেক সুন্দর একটা পরিবেশ। অগ্নি, এত খুশি হবে জানলে আগেই কিনে ফেলতাম। ইয়ানা অবাক হয়ে বলে। মানে? কার এইটা আপনি কিনেছেন নাকি? অগ্নি, হুম। ইয়ানা চোখ বড় বড় করে তাকায়। এরপর টাস্কি খায়া সুরে বলে, আপনি হাউসবোট দিয়ে কি করবেন? এইটা কিনতে গেলেন কেন আবার? অগ্নি কিছুটা গম্ভীর হয়ে বলে, নিজের বউয়ের সাথে সময় কাটাব, সেটা কি অন্যের জিনিসে থেকে নাকি আজব? আমি অন্যের জিনিস ব্যবহার করি না যদি না সেখানে আমার অধিকার থাকে। বউ আমার জিনিস, ও আমার সিম্পল। অগ্নির কথা শুনে ইয়ানা হতবম্ব হয়ে যায়। এটা কি ধরনের কথা? একে পাগল বলে নাকি সাইকো? সত্যি কিছু বলার নেই, পাগল লোক একটা। ইয়ানা, ঠিক আছে চলুন তাহলে খোলা আকাশের নিচে ঠান্ডা হাওয়া লাগিয়ে আসি। অগ্নি, এইমাত্র ওই তো বাহির থেকে আসলে, এখন আবার হাওয়া লাগানোর কি প্রয়োজন? ইয়ানা, এমন একটা রোমান্সকর জায়গায় করলার জুসের মতো কথা বলছেন কেন? ইয়ানার কথায় অগ্নি ঠোঁট চেপে হাসে, এরপর সোফা থেকে উঠে দাঁড়ায়। প্যান্টের পকেটে হাত গুজে দিয়ে ইয়ানার দিকে এগিয়ে যেতে থাকে। অগ্নিকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে দুপা পিছিয়ে যায়। এরপর নিজের ঠোঁট ভিজিয়ে বলে, ওইখানে বসেছিলেন সেটাই তো ভালো ছিল, কষ্ট করে উঠতে গেলেন কেন? অগ্নি, রোমান্সকর মোমেন্ট উপভোগ করার জন্য। আমার রোমান্সকর মোমেন্ট অন্যরকম, জান, তার জন্য তোমায় চিৎকার করতে হবে। অগ্নির এমন নেশালো কণ্ঠে ইয়ানা ভরকে যায়। অগ্নি একদম ইয়ানার কাছে, ঠিক ততটা কাছে যতটা কাছে আসলে একজন আরেকজনের হৃদস্পন্দন অনুভব করা যায়। অগ্নি ইয়ানার দিকে এগিয়ে যাবে, এমন সময় ইয়ানা ভো দৌড়। হঠাৎ এমন হওয়াতে অগ্নির কপাল কুঁচকে আসে। ইয়ানার কাহিনী মাথায় আসতেই রাগে হাত মুষ্টিবদ্ধ করে ফেলে। ইয়ানার এড়িয়ে চলে ওর একদম পছন্দ নয়। ইয়ানার জায়গায় অন্য কেউ থাকলে এতক্ষণে মেরে পুঁতে ফেলত। অগ্নি হাত মুঠোই করে বড় বড় শ্বাস নিয়ে বিড়বিড় করে বলে, কন্ট্রোল অগ্নি। ও অন্য কেউ নয়, তোর অনুভবের সেহিজাদি। তোর রাগ ও সহ্য করতে পারবে না, তাই ভুলে ও এই কাজ করিস না। জাস্ট নিজের বুকে অনুভব কর। জাস্ট ওকে অনুভব কর। অগ্নি কিছুটা শান্ত হয়ে বোর্ডের ছাদে চলে যায়। গিয়ে দেখে ইয়ানা মাঝ জায়গায় চোখ মুখ খিচে দাঁড়িয়ে আছে। ইয়ানার এমন করার কারণ মাথায় আসতেই একটা বাঁকা হাসি দিয়ে বলে, কি হলো ম্যাডাম, ওইখানে দাঁড়িয়ে আছেন কেন? দৌড়ঝাঁপ করবেন না? অগ্নির কণ্ঠ পেয়ে ইয়ানা ভয়ার্ত কণ্ঠে বলে, প্লিজ চৌধুরী, আমাকে এখান থেকে নিয়ে যান। পুরোটা কাউচ কেমন ভয় করছে, যে কোনো সময় ভেঙে পড়ে যাব। অগ্নি, কাছে আসতে বলছ? ইয়ানা, হুম। অগ্নি ধীরে পায়ে ইয়ানার কাছে গিয়ে দাঁড়ায়। অগ্নি কাছে যেতেই ইয়ানা অগ্নিকে শক্ত করে জড়িয়ে ধরে। ভয় এখন ও তার শরীর কাঁপছে। অগ্নি ইয়ানার চিবুক ধরে মাথাটা তুলে চোখ চোখ রেখে বলে, কেন এত ভয় পাচ্ছ? আছি তো আমি তোমার কাছে। জাস্ট রিল্যাক্স ইয়ানা। বিধাতা ছাড়া এমন কারোর শক্তি নেই আমার উপস্থিতিতে তোমাকে আঘাত করার। আর এই যে কাউচগুলো দেখছ, এইগুলো উপর থেকে কাউচ মনে হলে ও ভিতরে অ্যালুমিনিয়াম আর শক্ত স্টিল দিয়ে সুগঠিত, তাই এগুলো ভেঙে পড়ার কোনো সুযোগ নেই। অগ্নির কথা শুনে ইয়ানার ভয়টা কমে যায়। অগ্নির থেকে নিজেকে ছাড়িয়ে আলাদা হয়ে দাঁড়ায়। ইয়ানার কাণ্ডে অগ্নি ফের প্রশ্ন করে, চলে গেলে যে তোমার না ভয় করছিল? ইয়ানা, যখন ভেঙে পড়বে না তখন ভয় কিসের? ইয়ানার কথায় অগ্নি আবার ও ঠোঁট কামড়ে হাসে।
ইয়ানা এতক্ষণ ভয়ের চোটে চারপাশে লক্ষ্য ওই করেনি। আশেপাশে বিভিন্ন রঙের লাইটিং সাথে পর্দা দিয়ে ঘেরা। পর্দাগুলো বাতাসে দুল খাচ্ছে বারবার। সামনেই রয়েছে ইনডোর ডাইনিং টেবিল, যেখানে মোমবাতি দিয়ে ঘেরা বিভিন্ন খাবারের সমাহার। টেবিলের পাশে রয়েছে একটা গিটার। ইয়ানা গিয়ে গিটারটা হাতে নিয়ে অগ্নির দিকে এগিয়ে যায়। এরপর আবদার সুরে বলে, একটা গান গিয়ে শুনান মি অগ্নি চৌধুরী কি। অগ্নি ইয়ানার এমন আবদারে গম্ভীর কণ্ঠে বলে, অসম্ভব, আমি এইসব গান গাই না। ইয়ানা জেদ ধরে বলে, কেন আমার জন্য একটা গান গাইতে পারবেন না? ইয়ানা, আমার জীবনে রং নেই ইয়ানা, তাই রঙিন কিছু আলিঙ্গন করতে বলো না। আমি গান গাওয়ার মতো হাস্যকর কিছু হতেই পারে না। ইয়ানা কিছুটা অবাক হয়ে বলে, অর্থত? ঠিক বুঝলাম মি চৌধুরী। অগ্নি, নাথিং। অগ্নির এমন খাপছাড়া ভাব দেখে ইয়ানার মাথায় জেদ চেপে ধরে। যে করেই হোক আজ সে অগ্নির মুখ দিয়ে গান গাইয়েই ছাড়বে। ইয়ানা মনে মনে একটা দুষ্টু হাসি দিয়ে অগ্নির কাছে গিয়ে মিহি সুরে বলে, আপনি জানেন না, স্ত্রী যদি কোনো আবদার করে তাহলে পূরণ করতে হয়। একটা গান গেয়ে শুনান না প্লিজ। অগ্নি ইয়ানার কাণ্ডে কিছুটা বিরক্তি হয়ে বলে, কি হচ্ছেটা কি ইয়ানা? এমন কিছু আবদার কেন করো যা আমি পূরণ করতে ইচ্ছুক নয়? অগ্নির ধমকে ইয়ানা চুপ হয়ে যায়। মুহূর্তের মধ্যে মুখটা কালো অন্ধকারে ঢেকে যায়। হৃদয়হীন লোক ঘুরতে নিয়ে এসেছে, এরপর ও একটার পর একটা ধমক দিয়েই চলছে। এত সুন্দর একটা মোমেন্ট নষ্ট করে দিল। কেন সামান্য একটা গান বললে কি এমন হতো? থাকব না আমি ওনার সাথে। কাল সকালেই বাড়ি চলে যাব। ইয়ানাকে এভাবে মুখ কালো হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে অগ্নি একটা তপ্ত শ্বাস ফেলে গিটারটা হাতে নেই। এরপর ইয়ানার হাত ধরে চেয়ারে বসিয়ে দিয়ে বলে, বসো এখানে। পূরণ করছি তোমার জেদ। তবুও আধারের মতো মুখ কালো করে রেখো না, দেখতে বিশ্রী লাগে। অগ্নির কথায় ইয়ানা হাসি দিয়ে বলে, ধন্যবাদ। রোমান্টিক মোমেন্টে একটা আবেগময় গান বলেন। অগ্নি একটা চেয়ারে বসে গিটারের সুর তুলে। জানি না এই মেয়ে আর কত অনাকাঙ্ক্ষিত কাজ করাবে, যা কোনোদিন করব বলে কল্পনাও করিনি। অগ্নি গিটারের সুর তুলতে থাকে। অগ্নি একদম ইয়ানার চোখের দিকে তাকিয়ে বলতে থাকে, প্রতি নিঃশ্বাসে নাম তোমার লিখা আমার এই মনের ভিতরে। পুরো দুনিয়া জ্বালিয়ে দীপ করব ছারখার তোমায় না পেলে। পাগল হয়েছি আমি অনেক আগেই, হেরে গেছি আজ আমার নিজের কাছেই। কিছু বুঝে না এই দুই চোখ তুমি ছাড়া, সব হারাতে ও রাজি পেতে তোমাকে। ঝড় হয়ে দিকে সব ধ্বংস করে, ক্ষত দেখাব কাকে। পারবে না থামাতে কেউ আমাকে, সব শেষ করব নিজের হাতেই। প্রতি নিঃশ্বাসে লিখা নাম তোমার এই মনের ভিতরে। পুরো দুনিয়া জ্বালিয়ে দীপ করব ছারখার তোমায় না পেলে। ইয়ানা এক দৃষ্টিতে অগ্নির দিকে তাকিয়ে আছে। এত গম্ভীর আর সুন্দর কণ্ঠ থেকে ও লোকটা গান বলতে চাইছিল না। অগ্নি কিছুটা থেমে ইয়ানার চোখে চোখ রেখে পুনরায় বলে, তোমাকে না পেলে যে পাবে না কেউ, জ্বলবে আগুন বারেবার। ঝড় হয়ে দিলে সব ধ্বংস করে ক্ষত দেখাব কাকে। অগ্নি থেমে যায়। গিটারটা টেবিলের উপর রেখে চোখ বন্ধ করে ফেলে। কোনোদিন কল্পনা ও করেনি একান্ত এত সুন্দর একটা সময় পার করবে। ইয়ানা অগ্নির দিকে অবাক হয়ে তাকিয়ে বলে, এইটা কি গান ছিল নাকি হুমকি? একটা আবেগপূর্ণ গান বললে কি এমন হতো? অগ্নি গম্ভীর হয়ে বলে, এইসব আবেগী গান আমি বলতে পারি। ভিতরে চলো, অনেক রাত হয়েছে। যদি থাকতে চাও তাহলে থাকতে পারো। আমি যাচ্ছি। এই বলে অগ্নি এখান থেকে প্রস্থান করে। নিজেকে কেমন অগুছালো লাগছে। ইয়ানা অগ্নির যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এরপর, চলবে।